আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। নিজের সত্য ঘটনা কখনো কখনো অবাস্তব সংখ্যায় রূপান্তরিত হয়, যা তিনি নিজে দেখেছেন, নিজে করেছেন। তা সাজিয়ে গুছিয়ে লেখাটা খুবই কষ্টসাধ্য। রেফাত ভাই এত বাংলা লিখতে পারেন না। তার লেখাটা লেখা হচ্ছে তার ছেলে। তিনি পাশে বসে থাকেন এবং একের পর এক অভিজ্ঞতাকে তিনি রূপ দেন। এখন আপনারা তার রূপকথার গল্প হিসেবে তাকে নিতে পারেন অথবা বাস্তব অভিজ্ঞতা মনে করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। ঘটনায় আসি। ছোটবেলা থেকে মারাত্মক রাগে ছিল জাকির মৃধা। বাবা মাকে কখনো তিনি মানতেন না কোনো কিছুই। যা চিন্তা করতেন তাই করতেন, যা বলতেন সেটাই করতে হতো আশেপাশের মানুষের। আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তাকে অপছন্দ করা শুরু করে একটা সময়। এলাকার কিছু বখাটে ছেলের সাথে মিশে তিনিও বাসায় এসে তুল কালাম করতেন যদি কোনো কিছু তার পছন্দের না পেতেন। তাদের গ্রামের বাড়ি তৎকালীন বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, যদিও এখন ব্রাহ্মণবাড়িয়া আলাদা। বন্ধু বান্ধব নিয়ে তিতাস নদীতে প্রায় সময় তিনি আড্ডা দিতেন এবং এলাকার মেয়েদেরকে ডিস্টার্ব করতেন মোস্ট অফ দ্য টাইম। তো ওইখানে একটা মেয়ে ছিল, ওই এলাকার অনেক দিন যাবৎ তিনি পছন্দ করতেন। মেয়েটার নাম ছিল শিউলি। অনেক জোর জবরদস্তি করে মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করেন। তো বিয়ে করে 2 বছরের মাথায় 1979 সালে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের বাইরে যাবেন। তো তিনি গেলেন কাতারে, সেখানে কাজ করতে লাগলেন। বিয়ে করবার আগে তিনি এই মেয়েকে হাতে পাওয়ার জন্য গিয়েছিলেন একজন তান্ত্রিকের কাছে, বাড়ি থেকে অনেক দূরে। কুফরি নিয়ে ব্যস্ত সেই তান্ত্রিক তাকে সাহায্য করেন সর্বাত্মকভাবে এবং তাকে সাহায্য করে কুফরি করে বিয়ে করার ব্যবস্থা করে দেন শিউলির সাথে। এবং কাতারে যাওয়ার পরও যোগাযোগ ছিল সেই তান্ত্রিকের সাথে। সেই তান্ত্রিক যাই বলতো তিনি তাই করতো। যদি বলতো তুই মরে যা, সে মরতে হয়তো দ্বিধা করতো না। নিজের বাবা মার থেকে তান্ত্রিকের কথায় তিনি বেশি শুনতেন। তা বলতে কবিরাজ আর কি। যখনই যেতেন সেখানে তিনি মন মুগ্ধ হয়ে সেই তান্ত্রিকের কাজ দেখতেন। কখনো কখনো অনেক আর্জি নিয়ে আসা লোকজনদের দেখতেন যে সেই তান্ত্রিক ছাগলের বলি দিত। কখনো কখনো সেই বলির রক্ত সেই তান্ত্রিক তাদেরকে খাইয়ে দিত। সেই তান্ত্রিক 5 তারা ছবি আঁকত। কখনো কখনো সেই তান্ত্রিক 5 তারার মধ্যে পুতুল রেখে সেই পুতুলের সারা শরীরে সূচ বেঁধাত। কি হচ্ছে আশেপাশে তা হয়তো দেখা যেত না, কিন্তু তান্ত্রিক বলতো আজকেই ওর হাত অবশ করলাম, আজকে ওর চাকরি গেল, আজকেই ও অসুস্থ করে দিলাম, ওরে শেষ করে দিব। সেই তান্ত্রিক নাকি বলতো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, আবার জীবিত মানুষকে আস্ত কবর দিতে পারেন। নাউজুবিল্লাহ। কিছু মানুষের টাকার বিনিময়ে তিনি এসব করতেন, কিন্তু জাকির তার সাথে সম্পর্ক ভালো ছিল বিধায় সে তেমন কোনো টাকা পয়সা কখনো দিত না। কখনো কখনো ছাগল কিনে দিত, কখনো কখনো বাজার সদাই করে দিত। সেই তান্ত্রিকের সাহায্যে তিনি সেই শিউলিকে নিজের হাতের রক্ত খাইয়েছিল জোর করে। এরপর 3-4 বছরের মধ্যে সেই মেয়ে বশবর্তী হয়ে তার স্ত্রী। তিনি মানতেন না কোনো কিছুই। 5 আঙ্গুলের 5টি আংটি তিনি পরতেন। কাতারে যাবার আগে তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন। অনেক টাকার মালিক বনে গেছেন, গাড়ি বাড়ি সব করেছেন। এসবের মাঝে 1979 সালে তিনি কাতারে পাড়ি জমান, যেটি আমি আগেই বলেছি। সেখান থেকে তিনি তান্ত্রিকের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রেখেছিলেন। তিনি চিঠি আদান প্রদানের মাধ্যমে যাবতীয় কাজকর্ম তিনি করে দিতেন। তার স্ত্রীকে প্রচণ্ড সন্দেহ করতেন। সুন্দরী বউকে সবসময় দেখে চোখে রাখতেন যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন। 1981 সালের 17 মার্চ তিনি যখন কাতারে কাজ থেকে ফেরত এসে হঠাৎ করে দেখলেন একটা চিঠি এসছে বাংলাদেশ থেকে। চিঠিতে লেখা, জাকির তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমার সাথে অনেকদিন যাবৎ কথা বলতে চেয়েছিলাম। তোমার স্ত্রী সব লজ্জার মাথা খেয়েছে। সে এখন নতুন প্রেমে লিপ্ত। এলাকার কয়েকজন ছেলের সাথে তার সম্পর্ক। আমার জিনেরা খবর নিয়েছে। সে তোমাকে তাবিজ করেছে অন্য হুজুরের কাছে যেয়ে তুমি যাতে কিছু দেখতে না পারো, কিছু বুঝতে না পারো। এখন কোনো সিদ্ধান্ত নাও, না হলে এই স্ত্রীকে পরে নিজের বশে আনতে পারবে না। এই স্ত্রীর কিছু জিনিস তোমাকে দিতে হবে। এই চিঠি পড়ে তার মাথা খারাপ হয়ে গেল। তিনি বাড়িতে চিঠি পাঠালেন, কিন্তু চিঠির কোনো উত্তর বাড়ি থেকে আসে নাই। তিনি জানতে চেয়েছিলেন কি হয়েছে। এই করে তিনি বাংলাদেশে রাগের বশে এবং চিন্তার চোটে 1983 সালে ব্যাক করেন। আসার পর বাড়িতে তার মা বাবার সাথে বৈঠক না করে তিনি স্ত্রীর সাথে কথা বলেন এবং বাবা মাকে কোনো ব্যাপারে এইসব ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেন না। তো স্ত্রী তো কিছু স্বীকার করে নিচ্ছিল না। তিনি প্ল্যান করতে থাকে, স্ত্রীকে কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে, কিছু বলে না, রাগ করে, এবং তাদের মধ্যে একটা পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। মানুষজন, এলাকার লোকজন শুনতো তাদের ঝগড়া।
অনেকেই বুঝিয়েছে, এই বুঝিয়েছে সেই বুঝিয়েছে, ঝগড়া করিস না, বউয়ের সাথে ভালো থাক, সুন্দর করে রাখ সংসারটা। কিন্তু তিনি কখনো কারো কথা শুনতেন না। মা বাবাকে তো পাত্তাই দিত না। 1 মাস পর যেহেতু তিনি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতেন এবং ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর সাথে সে বেশ মারামারি হলেন কিছুদিন, মানে অনেক মারামারি হলো তাদের মধ্যে, তিনি মেরেছিলেন তার স্ত্রীকে। তো এক পর্যায়ে ঝগড়াঝাটি করে তার স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এইটা বলেন হচ্ছে ঠিক 2 মাস পর বাংলাদেশে আসার। তো 1983 সালের 7ই নভেম্বর, শীতকাল তখন, তিনি তার স্ত্রীকে এবং এলাকার ছেলে পেলের সাহায্যে আগে থেকেই প্ল্যান করা ছিল যে যখন তাকে বাসা থেকে বের করা হবে 2 কিলোমিটার দূরে তার স্ত্রী যখন বের হবে, মানে তাকে উঠিয়ে নিয়ে সেই রাতে তাকে খুন করার একটা প্ল্যান করে এবং তারা জোর করে সেদিন রাতের জঙ্গলে প্রায় 10টার দিকে নিয়ে যান এবং একত্রে সবাই মিলে সবার সাহায্যে তিনি ওই জাকির সাহেব 3 জনের সহযোগিতায় জবাই করেন তার স্ত্রীকে। তো 2 জন তার পা ধরেছিল এবং সুস্থ মস্তিষ্কে তিনি তার স্ত্রী জবাই করেন এবং জবাই করার এক পর্যায়ে এই লাশকে ঠিকানা দিতে হবে এই বলে লাশের টুকরা করেন 8টা এবং প্রত্যেক টুকরা বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন জায়গায় কবর নিয়ে আশেপাশে 8টা গর্ত করে, সব একসাথে করেন না এবং প্রত্যেক টুকরাই তিনি ছালার বস্তাতে ভরে প্রায় 3 ফিট গর্ত করে মাটি চাপা দেন। বাড়িতে রাতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে বাবা মা জিজ্ঞেস করলে বলে রাতের বেলা বাড়ি ছেড়ে চলে গেছে, এখন তিনি কিছুই জানে না। গতকালকে মানে সেদিনের রাতের রক্তে ভেজা কাপড়ও তিনি বদলে সে কাপড় আরেক বন্ধুর বাসায় রেখে অন্য কাপড় পরে বাসায় এসেছিলেন। তার স্ত্রীকে না পাওয়ার কারণে তাদের বাড়ি থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়, থানায় জিডি এবং এক সময় মামলা করা হয়। মামলায় বলা হয় বাসায় লোকজনরা অত্যাচার করেছে বা এরকম কিছু, মানুষের জন্য অনেকে অনেক কথা বলেছিল যে হ্যাঁ ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল এই সেই। মামলার এক পর্যায়ে এলাকার এক লোক দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজনকে ওই দিন রাতে এক মহিলাকে ধস্তাধস্তি করে নিয়ে যেতে দেখেন। তিনি সবাইকে না চিনলেও অন্ধকারে জাকির সাহেবের এক বন্ধুকে দেখে ফেলেন এবং তিনি সাক্ষী দেয় আদালতে। তাদেরকে ধরার জন্য পুলিশ ওয়ারেন্ট চলে আসেন, সবাই পালিয়ে যায় এবং কুমিল্লা বর্ডারের পাশ থেকে একজন এজাজ নামের এক বন্ধুকে তারা ধরে। জিজ্ঞাসাবাদে দেয় চাঞ্চল্যকর তথ্য পুলিশের জবানবন্দিতে। সেখানে বলা হয় হিংস্র পশুর মতো হয়ে গেছিল জাকির স্ত্রীকে জবাই করার সময়। পঞ্চগড় থেকে পরে 1 বছর পর তাকে উদ্ধার করা হয় এবং সবশেষে আদালত তাকে যখন তার নামে শুনানি হয় তখন 20 বছরের সাজা শোনানো হয় এবং তাদের যে বন্ধুকে ধরেছিল তাকে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয় এবং বাকিদের 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়। টোটাল 4 জন মিলে ছিল, 3 জন হেল্প করেছে জবাই করার সময়। এই সাজা শোনানোর আগে পুলিশ যখন তাকে উদ্ধার করেন তখন তার বাবা মাও তাকে ত্যায্য ঘোষণা করেন, কারণ তার স্ত্রী ছিল সহজ সরল এবং সবসময় বাড়িতে থাকা মেয়ে। তার নিজের বাড়িতে তেমন একটা যেতেন না তিনি। আর তখন সমাজ ব্যবস্থা অন্যরকম ছিল। বাড়ির অন্য ছেলেরা বাড়ির বউ যদি অন্য ছেলের সাথে কথা বলে তখন এক একজন এক এক রকম চিন্তা করে, এটা সব মেয়েদের মধ্যেই ছিল। জাকির মাথায় হাত দিয়ে বসেন, কারণ জবাইয়ের আগে তান্ত্রিকের কাছে তিনি গিয়েছিল। সেই তান্ত্রিক তাকে তার স্ত্রীকে মেরে ফেলতে বলেছিল এবং তান্ত্রিক সব ধরনের সহযোগিতা করবে এও বলেছিল। তো আদালতে সবকিছু বলার পর তাকে সশ্রম কারাদণ্ডে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তার বাকি বন্ধুদের 16 বছর, 2 জনকে 16 বছর, একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটা আমরা পরে আসছি। 2005 সালে তিনি কারামুক্তি পান এবং ওনার পারফরমেন্স বেশ ভালো ছিল। উনি অনেক চেষ্টা করেছেন জেলে তার নিজেকে শুধরে নিতে। 1984 সালে সাজার সময় তার বয়স লেখা হয়েছিল 24 বছর। তার জন্ম আসলে তিনি জানেন আষাঢ় মাসের 24 তারিখ এবং যুদ্ধের সময় তার বয়স ছিল 10 বছরের মতো। তো অনেক আগের মানুষ তিনি এবং তার বয়স অনেক। জেল থেকে বের হয়ে তিনি তার মার কাছে মাফ চান এবং অনেক হাতে পায়ে মাফ চাবেন এরকম প্রত্যাশা করেন। বাড়িতে যাওয়ার পর তিনি বাড়িতে কাউকে পান না, তালা অবস্থায় পান এবং এলাকার লোকজনরা বলে তারা সব বিক্রি করে চলে গেছে কুমিল্লায়। অনেক কষ্টে কুমিল্লা শহরে তিনি তার মাকে খুঁজতে যান এবং তার বাবা ইন্তেকাল করেছিল 1997 সালে তিনি জেলে থাকা অবস্থায়। তার ভাইরা তার মার সেবা করছিল এবং তারা ওই যে বিক্রির টাকা আছে সেই বিক্রির টাকা দিয়ে ওই কুমিল্লাতে 3তলা একটা বাড়ি করেছিল। তো তিনি সেই ঠিকানা ধরে তাদের ভাইয়ের কাছে যান এবং হাতে পায়ে ধরার মতো অবস্থা ছিল। একটা পর্যায়ে অনেক কষ্টে রাজি করে তারা তাকে থাকতে দেয় সে বাড়িতে, কিন্তু যেহেতু ত্যায্য হয়ে গেছিল তিনি তার কোনো বাবার সম্পত্তি পাননি। তো তারা তাকে আশ্বাস করে যে তুমি থাকতে পারবে এখানে, কিন্তু তোমার কোনো ধরনের সম্পত্তি বাবা তোমার নামে করে যায়নি। তো সেদিন জেল থেকে বের হয়ে তার সংসার তছনছ হয়ে গেছে এটা তিনি বুঝতে পেরে যান, জেলে থাকা অবস্থায়। এবং তিনি এই চিন্তা করেন যখন বের হবেন তখন তিনি তান্ত্রিকের কাছে যাবেন
ওই তান্ত্রিকের কাছে, ওই কবিরাজের কাছে যাবেন তিনি। তো তিনি যান এবং তাকে ওই জায়গায় পান না, আরেক জায়গায় পান। সেই ওই জায়গায় তাকে ওই কবিরাজকে না পেয়ে তিনি তার ঘর বাড়ি ভেঙে চলে আসেন। তো তিনি কি করছিলেন, তাদের ওই বিল্ডিংয়ের নিচতলা, তার মা এক পাশে থাকতো, তার মা, তার সেজো ভাই, তারা 4 ভাই ছিল। তো তার সেজো ভাইয়ের বাসার ফ্ল্যাট এক পাশে, আর তার ছোটো ভাইয়ের ফ্ল্যাট এক পাশে। তো ছোটো ভাই ঢাকায় থাকতো, তো সেই ফ্ল্যাটটা খালি ছিল, তিনি সেখানে থাকা শুরু করেছিলেন। তো সেদিন রাতের বেলা তার প্রচণ্ড মাথা ঘুরতে থাকে। তিনি মনে করতে থাকেন এটা স্বাভাবিক মাথা ব্যথা। তিনি একটু রেস্ট নিচ্ছিলেন বাসায়। রাতের বেলা 11টা-12টার দিকে তিনি তার রুমের চারপাশে ঘুমের মধ্যে মনে করছিল রুমের মধ্যে কেউ হাঁটছে, কিন্তু তার মেইন গেট তো লাগানো। যেহেতু তিনি পাশের ফ্ল্যাটে একাই থাকা শুরু করেছিলেন, তাই ওই রুমে কেউ নাই। তিনি ঘুমের মধ্যে বুঝতে থাকলেন যে তার বাসায় চোর এসছে। তিনি ঘুমের মধ্যেই দেখেন তার বিছানার তার পাশে অনেকগুলো, মানে ঘুমের মধ্যে থেকে তিনি দেখেন অনেকগুলো মানুষের টুকরা পড়ে আছে দেহর, অনেকগুলো মাথায় করতে তার খাটের উপর। তিনি চোখ খুলে ফেলেন, ঘেমে আছেন চারপাশ, এবং দেখলেন কাউকে পেলেন না। এই ফ্ল্যাটটাতে তিনি দেখছেন যখন আরেকটা কথা বলছিলাম, যেটা তার জমি জমা বিক্রি করে দিয়েছিল তার বাবা মা, এবং কোনো দলিল তার নামে ছিল না, এবং তার কাতারে থাকা অবস্থায় তার বড় ভাই মারা যায়। তো যাই হোক, তার ছোটো ভাই সম্পত্তি করে যেহেতু গেছে, তো তিনি ওই খাট থেকে উঠে আশেপাশে দেখেন, এবং তিনি আগেই বলেছিলাম প্রচণ্ড সাহসী মানুষ ছিল। তিনি লাইট জ্বালিয়ে দেখলেন তার খাটের চাদর ভিজে আছে, পুরো চাদর, এবং খাটের পাশে পানি পড়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না পানি কোথা থেকে আসলো। আর এতক্ষণ তিনি ঘুমিয়েছিলেন, তার মানে খুব বেশিক্ষণ আগে কেউ ফেলে নাই। তিনি রান্নাঘরে যান এবং চা বানাতে দেন। বাথরুম থেকে ফেরত এসে তিনি দেখেন পুরা রুম থেকে আগের থেকে বেশি পানি। তিনি বুঝতে পারছিলেন না কোথার থেকে পানি, বাথরুম তো অনেক দূরে সেই রুম থেকে, এই রুম পানি কোথা থেকে আসবে, এর মধ্যে পানির কোনো লাইনই নাই। আসলে ঘটনা কি তিনি বুঝতে পারছিলেন না। তো কাঁঠাল পচা গন্ধ আসছে দরজার ওপাশ থেকে, অথচ কাঁঠালের সিজন সেটা ছিল না। তিনি অতটা শিক্ষিত না, তাই চিন্তা করছিলেন কি করা যায় পেতে পারে। আর তিনি খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন, ভাইরা তাকে কিছু তো উপকার করবে না, এটা তিনি বুঝে গেছিলেন। এই 7 চিন্তা করতে করতে সেদিন জানালায় চোখ পড়ে তার। রাত তখন 1টা বেজে গেছে। দেখলেন জানালার গ্রিল ধরে আছে 2 হাত দিয়ে কে যেন, এবং চেহারাটা পরিষ্কার। নিচতলা হতে তিনি চোর চোর বলে চিল্লাতে জানালা হতে 1 ফিট দূরত্ব যখন ছিল তার কাছে চলে যায়। চোর হলে সে পালাবে, কিন্তু সেই মানুষটা পালাচ্ছে না। তিনি কাছে যেতেই সেই মানুষটার হাতটা বেশ লম্বা হয়ে তার গলায় চলে আসলো। হাতটা এত লম্বা নর্মালি কোনো মানুষের হবে না। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এত বড় হাত। সকালে তিনি ঘর থেকে বের হন এবং তার মাকে বলেন এই অবস্থা। তার মারও অনেক বয়স, তিনি প্রপারলি কানে কিছু শোনেন না। তো সেজো ভাই বলেন যে দুনিয়াতে তো পাপ কম করেন নাই, এখন এই জিনিস যদি আপনি দেখেন অবাক হবেন কেন। তো ভাইয়ের কথায় তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। সেদিন রাতে তিনি আবারও স্বপ্ন দেখেন। তিনি দেখলেন তিনি নদীর তীরে শুয়ে আছেন। 20-30 ফিট লম্বা একজন মানুষ, তার সামনে আসে জল্লাদের মতো শরীর, এবং জল্লাদরা মানে সেই খালি গায়ে। আর তিনি জল্লাদ জেলে দেখেছেন। সেই লোক মনে হবে এত বড় ধারালো দা তিনি আগে কখনো দেখেন নাই। তিনি সেই লোকটা তার গলাতে একটা সিম্পল কোপ দিয়ে তার মাথাটা তো শরীর থেকে আলাদা করে দেন। তিনি বললেন, এইটা আপনি কি করলেন? আমার মাথাটা ফেলে দিলেন, আমার কল্লাটা ফেলে দিলেন। তার শরীর থেকে তার মাথা আলাদা। তিনি ঘুমের মধ্যে গলায় অনেক ব্যথা অনুভব করতে লাগলেন। ঘুম ভেঙে যায়। তিনি সাহস করতে পারছিলেন না কি দেখলেন। শরীরে কাঁথা দিয়ে তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন। সেদিন রাতে আর ঘুম হয় নাই। এরকম করে প্রায় 6-7 দিন চলে যায়। তিনি মাঝে মধ্যেই দেখছিলেন সেই সব স্বপ্ন। ইতোমধ্যে তিনি নামাজ পড়া জেলে থাকতে শুরু করেছিলেন। মসজিদের হুজুরের কাছে গেলে বলেন যে খারাপ স্বপ্নের কথা কাউকেই বলতে নাই, যেহেতু আপনি বলেছেন সাদকা করে দেন, আর এই দোয়া সূরা প্রতিদিন পড়বেন। 2-1 দিন পর তিনি স্বপ্নে কাউকে না কাউকে দেখতে লাগলেন। প্রায় মাসখানেক পর তিনি যেহেতু এতদিন কিছু দেখছিলেন না, নর্মাল ছিলেন, রাতের বেলা ঘুমাতে যাবেন সেদিন রান্নাঘর থেকে রুমে এসে দেখেন একজন মহিলা বটি দিয়ে একটা বাচ্চার শরীর মাছের আঁশ যেভাবে ছড়ানো হয় সেভাবে বটির সাথে ঘষছে, এবং সেই মহিলা সেই বটিতে সে বাচ্চাকে ঘষছে, এবং বটিতে যতই ঘষছে বাচ্চাটা ততই হাসছে। এক পর্যায়ে তিনি চুপ করে দেখতে দেখতে চিৎকার দিয়ে জিজ্ঞেস করে, এই কে রে তুই? বিভৎস চেহারা সেই মানুষ দেখেই তিনি আর কিছুই মনে করতে পারছিলেন না। তিনি এতটুকু বুঝে গেছিলেন এটা শেষ সময়, কারণ তার আগের কাজ তার পিছু ছাড়ছে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না। যেহেতু তার এসব জাদু কবজে আগে খারাপ অভিজ্ঞতা আছে, আর তান্ত্রিকের কাছে তিনি তার একটা খারাপ অভিজ্ঞতা আছে, তিনি কোনো মতেই সেই রাস্তায় যেতে চাচ্ছিল না কারোরই মাধ্যমে।
তিনি এক প্রকার দোয়া পড়া শুরু করলেন এবং কাউকেই কিছু বলতে বলেননি, কারণ তিনি আসলে কোনো রকমের জায়গা রাখেননি কাউকে কিছু বলার। কিন্তু এই ঘটনার পর তিনি একজন মৌলবীর কাছে যান এবং জিজ্ঞেস করেন ঘটনাটা কি। মৌলবী বলেন, আপনি এই দোয়া এবং সূরা পড়ে রাতে ঘুমাতে যাবেন। যখনই তিনি এই দোয়া এবং সূরা পড়তো তখন তিনি দেখতো যে আর তিনি কিছু দেখছেন না। এর মধ্যে একদিন তার ছোট ভাই বেড়াতে আসলে তিনি তার সেজ ভাইয়ের ফ্ল্যাটে ছিলেন, পাশাপাশি ফ্ল্যাট। সেদিন রাতের বেলা তিনি হঠাৎ একটা চিৎকার শুনতে পান তার মার ঘর থেকে। তিনি সোফা রুমে ছিলেন, তার রুম ভাঙে এবং চারিপাশ অন্ধকার। তখনও চিৎকার সুর আসছে তার মার রুম থেকে। কি ব্যাপার, চিৎকার কেন? কিন্তু ঘটনাটা কি? কেউ তো চিৎকার শুনতে পাচ্ছে না। যদি কেউ চিৎকার শুনতো সবাই আসতো। লাইট জ্বালাতে গেলে তিনি দেখেন লাইট নাই, মানে ইলেকট্রিসিটি নাই। তিনি তার মা যে রুমে শুয়েছিল সেখানে যান। তিনি যেয়ে দেখেন বাইরে রাত ছাদে বোঝা যাচ্ছে তার মায়ের পায়ের সাইডে একজন মানুষ দাঁড়ানো। তিনি সোফা রুমে একটি মোমবাতি দেখেছিলেন, সেই মোমবাতিটা কোনো মতে নিয়ে এসে লাইটার ধরিয়ে ধরান এবং সেই রুমে যান এবং তিনি ওই অবস্থায় সেই অবতারকে দাঁড়ানো দেখেন এবং মানুষটা আর কেউ না, ওই মোমবাতির আলোতে তিনি দেখেন তার স্ত্রী শিউলি। তিনি চিৎকার করে ডাকতে থাকেন, শিউলি তুমি এখানে কি করো? তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি কিছুই বুঝি নাই, মাফ করে দাও আমাকে, তুমি নিয়ে যাও ওই জায়গা থেকে, আমি আর পারতেছি না, তুমি তোমার কাছে আমারে নিয়ে যাও। তিনি দেখলেন তার কোনো কথাই পাত্তা দেয় না সে অবয়বটা এবং তার চোখের সামনে তার মাকে কেটে 8 টুকরা করলো এবং তাকে বলল, তোর সব কিছু আমি ধ্বংস করে দেব, এই টুকরাগুলো মাটিতে পুঁতে ফেল, না হলে লোকজন তোরে এসে আবার ধরবে, তুই দিন গুনতে থাক, তোর মাকে দিন গুনতে বলে গেছিলাম, এখন তোর পালা। এই বলতেই অবয়বটা দেয়ালে মিলে গেল। তিনি তার মার পাশ দিয়ে দেখলো যে হাওয়ায় মিলে যেতে। তিনি রুমে যে তার ভাইকে, কিন্তু তার ভাইয়ের বউ দরজা খুলে বলে, কি হয়েছে ভাই? তিনি বলে যে তার মা রুমে, আমি এরকম চিৎকার পেলাম, তো তুমি একটু আসো আমার সাথে। তখন বলে, আম্মাকে কই পেলেন? আম্মা তো আমার সাথে ঘুমাইছে আজকে, আপনার ভাই তো রাত্রেবেলা ঢাকা চলে গেল না। তিনি হতভম্ব হয়ে যায়, তিনি বুঝতে পারছিলেন না যে কী হচ্ছে। কোনোভাবেই ভালো, মানে কোনো যাই হচ্ছে তার সাথে ভালো হচ্ছে না এবং তার মানে ফ্রাস্ট্রেশন লেভেলটা এরকম চলে আসছিল যে আল্লাহ নিতে হলে নিয়ে যাক, একবারে নিয়ে যাক, এগুলি না দেখায় নিয়ে যাক। তিনি তার ভাইয়ের স্ত্রী এবং তার মাকে সে রাতের ঘটনা জানান এবং তার মা বলে, তুই কি করছিলি? এখন তো এটা তোকে যন্ত্রণা, তোকে জানতেই হবে কি করছিস। আমি জানি না, তবে যন্ত্রণা তুই পাবি, এটা তো সত্য কথা, তুই তো পাপ করছিস অনেক। তার পরের দিনই তার মা মারা যান এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো পরে তার ভাইরা আসে এবং তার মার লাশ দাফন করা হয় এবং তারপর রেফায়েত ভাইয়ের কাছে তার সেজ ভাই নিয়ে আসে তাকে। তো তার এই সমস্যার কথা তার ভাইরা শুনে একটা পর্যায়ে আশ্বস্ত করে তাকে রেফায়েত ভাইয়ের কাছে নিয়ে আসে। তো রেফায়েত ভাইয়ের সাথে যাত্রাবাড়ির কোনো এক জায়গায় তার দেখা হয়। তখন রেফায়েত ভাই বলেন, দেখেন আপনার সমস্যা আমাকে এই কয়েকদিনের বলছেন, আগে কি কিছু ঘটেছিল, কোনো খারাপ দিক অথবা কোনো খারাপ অংশ আপনার আছে আপনার জীবনে? তখন রেফায়েত ভাই বলছে যে দেখেন আপনি আগে বের করেন, রেফায়েত ভাইকে তিনি বলছেন যে আপনি আগে বের করেন আমার কি প্রবলেম, তারপরে আমি চিন্তা করবো আপনাকে বলবো কি বলবো না। রেফায়েত ভাই তার পরের দিনই জানিয়ে দেয় যে ওনার কাজ তিনি করবেন না এবং উনি অনেক কথা গোপন করছে, গোপন করা জিনিসপত্র তার বিন্দুমাত্র ইচ্ছা নেই এবং তিনি তার ওস্তাদদেরকেও ঘটনাটা বলেন নাই। পরের দিন তিনি সব কিছু বলেন রেফায়েত ভাইকে এবং রেফায়েত ভাই বলেন, দেখেন যা দেখছি যাকে চিন্তা করছি সে করবে এমন না, তবে আমি আপনাকে জানাবো। সেদিন রাতের বেলা জাকির ভাই রাতের খাওয়া শেষ করে ঢোকে এবং দেখে মানে তার দেয়াল উপরের সিলিংয়ে অনেকগুলো ছোট ছোট বাচ্চা কান্না করছে, বাদুর যেভাবে ঝুলে থাকে সেভাবে, আর নিচে একজন মহিলা ঠিক একইভাবে একই বাচ্চার কয়েকটা টুকরা করছে। সেই মানুষটা তার স্ত্রী শিউলি। চারিপাশে রক্ত রক্ত বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়, হাসপাতালে নেন তার সেজ ভাই। তার ঘাড়ে তিনি প্রচণ্ড ব্যথা পেয়েছেন। বাসায় তাকে নিয়ে আসার পর রেফায়েত ভাইকে আনা হয় তাদের বাসায় একদিনের জন্য আনা হয়। তো রেফায়েত ভাই বাসায় ঢোকার আগেই 4-5 জন মানুষকে গেটের বাইরে দেখেন, একই রকম দেখতে, একই কাপড় পরা 4-5 জন মানুষ, অথচ রেফায়েত ভাই দেখছেন আর কেউ দেখছেন না। রেফায়েত ভাই যা বোঝার তা বুঝে গেছেন। তিনি বাসায় ঢুকলেন এবং যে রুমে তার সাথে ঘটনা ঘটেছে সব দেখছে, কিন্তু রেফায়েত ভাই কিছু বুঝতে পারছেন না। তবে বাড়ির সামনে তিনি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং জাকির ভাই কিছুই দেখছিল না এবং সেই মুহূর্তে সেই মানুষটা পা দিয়ে কি যেন একটা মাটি চাপা দিচ্ছে তাদের বাড়ির সামনে। তো সেদিন রাতে রেফায়েত ভাই ওইখানকার একটা হোটেলে থাকে এবং রেফায়েত ভাই তাদের বাসায় না থাকার মানে রেফায়েত ভাইকে তাদের ওস্তাদরা বলে যায় তুমি বাসায় থেকো না,
তো তিনি ওই বাসায় ছিলেন না। তো রেফাত ভাই তার ওস্তাদেরকে জানান ঘটনা, এবং এই লোক আগে একটা মার্ডার কেসে জেলে ছিল, জেল থেকে আসার পর থেকে এই জিনিসগুলো তার জীবন দুর্বিষহ করে তুলেছে। তো রেফাত ভাই জিজ্ঞেস করে কি করা যায় তার জন্য, কিন্তু এমনিই পাপি। তখন তাদের মধ্যে থেকে, তাদের ওস্তাদের মধ্যে একজন বলেন যে শয়তানের প্ররোচনা খুব খারাপ জিনিস, একবার তোমাকে বিপথে নিয়ে গেলে সেখান থেকে ফেরত আসা সম্ভব না। সে তোমাকে তার শেষ খারাপ দিক দেখিয়ে ছাড়বে, তুমি বশবর্তী হয়ে খারাপ কাজ করে ফেলবে, তুমি তা জানবেও না এবং তুমি সেটাতেই ভালো মনে করবে। তাই হয়েছে, যে তান্ত্রিকের কথায় তিনি এসব করেছিলেন সেই তান্ত্রিক একজন শয়তান পূজারী ছিল। সে শয়তানকে বিভিন্ন ধরনের উপায়ে খুঁজে সাহায্য করত। এই তান্ত্রিক তার কথা শুনে হিতাহিত জ্ঞান, এই তান্ত্রিকের কথা শুনে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সর্বস্ব হারিয়েছে। বাবা মা সবাই তাকে ছেড়ে চলে গেছে, তাকে হয়তো মেরে ফেলবে। কিন্তু ঘটনা হচ্ছে সে জেল থেকে বের হয়ে সেই তান্ত্রিকের ঘর দুয়ার ভেঙে আসছে, যার প্রতিষেধ হিসেবে তান্ত্রিক এখন শয়তানের সহিত মানে কোনো একটা শ্মশান ঘাট থেকে একটা দেওজিন পাঠিয়েছে এখানে। তার দেওজিনের সাথে কিছু জিনও আছে সাথে। তুমি কথা বলো, তুমি তার মধ্যে তাকে ডেকে নিয়ে আসো, থলের বিড়াল বের হয়ে যাবে। একদিনের মধ্যে, মানে একদিনের কথা ছিল সেখানে থাকার রেফাত ভাইয়ের, কিন্তু তিনি আরেকদিন বেশি বাড়িয়ে নেন এবং পরের দিন তাকে হোটেল কক্ষে রেফাত ভাই নিয়ে যান এবং সেই বদজিনকে নিয়ে আসেন। অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু রেফাত ভাই রিচুয়াল পালন করে যতই চেষ্টা করছে কিন্তু সে কোনো কথা উত্তর দিচ্ছে না। তার সাথে তার একজন ওস্তাদ ছিল, বলে যে তুমি এই পানিটা ছিটা দাও, কথাও চলে আসবে। হঠাৎ করে কথা আসলো, মরণের জন্য কি তুই প্রস্তুতি নিতে চাস? তো প্রথমে কথাটা বোঝা না গেলেও 2-3 পরেই বোঝা গেল যে তিনি এইসব কথা বলছেন। রেফাত বলছেন কি ঘটনা, এরকম জিম্মি করে ভয় দেখানোর মানে কি? পারলে নিয়ে যান, এতটা ভয় কেন? সে পাশ থেকে উত্তর আসে, ওকে আমরা অমাবস্যার দিন সেই জঙ্গলে নিয়ে গিয়ে ওর কলিজা খেয়েই ঝামেলা শেষ করব। তো রেফাত ভাই বলে ঠিক আছে, ঝামেলা না হয় শেষ করলেন, আগে বলেন এরকম কেন করছেন? রেফাত ভাই ইতিমধ্যে অনেক হাসি কান্নার শব্দ দেয়াল থেকে শুনতে পাচ্ছিলেন। ঘর ভর্তি লোকজন, বুঝাই যাচ্ছিল, কিন্তু রুমে তারা মাত্র 2 জন। আস্তে আস্তে ঘটনা বলতে শুরু করে এবং রেফাত ভাই প্রেশার দিতে থাকে, রিচুয়াল করে করে কিছু কিছু পানি ছিটাতে থাকে। অনেকক্ষণ পরে লাইনে আসে। প্রথমে বানিয়ে অনেক কথা বলতে থাকে, কিন্তু রেফাত ভাই সেগুলো বিশ্বাস করছিলেন না। সেই মানুষ খেকো জিন বলতে থাকে, সেদিন রাতে জাকিরের স্ত্রীকে টুকরা টুকরা করেছে তার বন্ধু, এবং সেই লাশের জানাজা পর্যন্ত হয় নাই। সেই লাশের টুকরাগুলো হাড়ে পরিণত হয়ে সেগুলো ক্ষেতের কোণে ফেলে রাখা হয় পোস্টমর্টেম শেষে। সেগুলো কিছু তাদের খাদ্যে পরিণত হয়েছিল। সেই পিশাচগুলো ছিল তাদের গুরুর, সেই যান্ত্রিক যে পাঠিয়েছিল সেই। এবং জাকির সম্পূর্ণ হিতাহিত জ্ঞানহীন অবস্থায় ছিল। যে ছেলেটা জবাই করেছিল সে তার স্ত্রীর সম্ভ্রমহামি করেছিল সেই রাতে এবং সেই জঙ্গলে। তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। তার স্ত্রী অনেকবার বলেছে, আমি অন্তঃসত্ত্বা, আমার এরকম ক্ষতি করেন না। ভুলিয়ে ভালিয়ে সাদাসিধে মানুষটাকে তারা মেরে ফেলেছে, এবং তার বন্ধুদের সহযোগিতায়। সেই তান্ত্রিকের শয়তান জাকিরকে দিয়ে এই তার স্ত্রীর খুন করেছে, এবং সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে। জাকির যাই করেছে তার তখন কিছুই মাথায় ছিল না। তার বন্ধু যে জবাই করেছে তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল, আমরা আগেই বলেছি। লাশগুলো 8 টুকরা করে 8টি গর্তে ভরে রাখা হয়েছিল, এবং 8টি গর্ত থেকে লাশ উদ্ধারের পর জাকির যে কাপড় খুলে রাখা হয়েছিল সেদিন রাতে, সেই কাপড় কোনো না কোনোভাবে তান্ত্রিকের কাছে পৌঁছে দেয় তার আরেক বন্ধু। তার সেই বন্ধু তার স্ত্রীকে পছন্দ করত এবং একই তান্ত্রিকের মাধ্যমে জাকিরকে ধ্বংসের পরিকল্পনা করে, এবং জাকিরকেই দিয়ে সেই সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তার স্ত্রীকে মেরে ফেলে। তার বন্ধু এখন জেলে, কিন্তু সেই কবিরাজটি তার সব ক্ষতি করেছে, এবং আমরা তারই কাজ করছি, আমরাও জিম্মি। রেফাত ভাই পরে তাদের ওস্তাদেরকে ঘটনাটা বলে, এবং ওখানে ও যে অবস্থা ছিল সে তো ঘটনা সব শুনেছেনি। তখন ওস্তাদরা বলে যে সেই তান্ত্রিকের কি হবে সেই তান্ত্রিক জানে না। দুনিয়াতে যা করেছে সে তার এসবের অপব্যবহার করেছে, হারামভাবে করেছে, কঠিন বিচারে তার পতিত হতে হবে একদিন। জাকির তার ঘর বাড়ি ভেঙেছে, তার প্রতিশোধমূলক তিনি এই জিনগুলো পাঠিয়েছেন তাকে মেরে ফেলার জন্য। তার বয়স্ক মাকেও তারা ভয় দেখে মেরেছে। তার মা তো হার্ট অ্যাটাক করেছিল, কিন্তু ভয় কেন পেয়েছে সেটা তো কেউ জানে না। যাই হোক, তুমি সেই কাপড়গুলো সংগ্রহ করো। কাপড়গুলো সব পাবে না, অল্প অল্প পাবে। গায়বানা জানাজা ছাড়া কোনোভাবেই সম্ভব না। জানাজা হয় নাই তার স্ত্রীর চেহারা দিয়ে এই শয়তানগুলো ভয় দেখাচ্ছিল। এখন সেই তান্ত্রিককে আসলে ধরতে হবে এবং তার জিনের সাথে কথা বলতে হবে। রেফাত ভাইয়ের ওস্তাদরা সেই শয়তানের সাথে কথা বলে। এখানের যে জিন সর্দার, তার সাথে এক ধরনের বিশাল ঝামেলা হয় সেই শয়তানের, এবং এই আশ্বাস দেয় পরবর্তী সময়ে যে কোনোভাবেই তারা জাকিরের কাছে আর আসবে না। যদি আসে তাহলে তারা বাঁচবে না, এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়।
জাকিরের যে কাপড়টা ছিল সেটা অনেকভাবে ব্যবহৃত করা হয়েছিল, এবং সেই কাপড় সেই জঙ্গলের ভেতরেই পাওয়া যায়, এবং অর্ধেকটা পাওয়া যায়, বাকিটা পাওয়া যায় না। যাই হোক, গায়েবানা জানাজা পরে দেওয়া হয়েছিল। পরবর্তী 6-7 মাস একটু কষ্ট হচ্ছিল জাকিরের। এরপরে কাজের ফাঁকে তিনি একটা মুদি দোকান দিয়ে বসেন এবং আস্তে আস্তে সেটেল ডাউন হন। সেই তান্ত্রিকটা এই ঘটনার পর 2009 সালে বাসের চাপায় মারা যায়, এবং মারা যায় সেই কুমিল্লার হাইওয়েতে। তার শয়তান জিন কিন্তু তাকে বাঁচাতে পারে নাই। আল্লাহ কখন কাকে মারবেন এটা তিনি ভালো জানেন। এখানে যত বড়ই নিজেকে পাওয়ারফুল মনে করা হোক না কেন, কারো পক্ষেই সম্ভব না আল্লাহর ঊর্ধ্বে যাওয়া, যা চিন্তা করাও পাপ, কারণ আল্লাহ এক, আল্লাহ মহান। এটা ছিল ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইমরান মণ্ডল ভাই। ওনার জেলা রাজবাড়ী, আমার নিজের যে জেলা, আর ওনার বাড়ি হচ্ছে রাজবাড়ী জেলার সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামে। ঘটনাটির সাক্ষী উনি নিজেই। আর ঘটনাটি ঘটেছিল ওনার খুব কাছের একজন বন্ধু, যার নাম হচ্ছে মামুন। তার বাড়িও ওই হাটবাড়িয়া গ্রামে। এই মামুন এবং ইমরান মণ্ডল ভাই, ওনারা দুজনই 2014 সালে ক্লাস 4-এ পড়তেন। আর ঘটনাটি 2014 সাল থেকেই ঘটা শুরু হয়। 2014 সালের গ্রীষ্মকালে যখন স্কুল ছুটি দেওয়া হয়, আম কাঁঠালের ছুটি, তখন এই মামুন বেড়াতে গিয়েছিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় তার মামার বাড়িতে। মামার বাড়িতে বেড়াতে যাওয়ার পর ওই মামার বাড়িতে দুটো বড় বড় তাল গাছ রয়েছে। শোনা যায় ওই তাল গাছের ওই জায়গাটাতে সে যখন ভর দুপুর বেলা গিয়েছিল, এরপর থেকেই তার সাথে বিভিন্ন প্যারানরমাল বিষয় ঘটতে শুরু করে। ওই অবস্থায় কিছু ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। যথারীতি ছুটি শেষ হলে সে যখন স্কুলে আসে, স্কুলে আসার পর বেশ কিছুদিন ভালোই কাটে। শুরু হয় ক্লাস 4-এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা। ওই দিন বাংলা পরীক্ষা চলছিল। পরীক্ষা ভালোই দিচ্ছিল সবাই। আর ওই ক্লাসে ইমরান মণ্ডল ভাইও ছিল, এই মামুনও ছিল, পরীক্ষা দিচ্ছে। হঠাৎ করে মামুন জোরে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেললো। এই কথা বলতে বলতে সে কি করে, বেঞ্চের নিচে ঢুকে বসে থাকে। খুব ভীত সন্ত্রস্ত অবস্থায় সে গুটিসুটি হয়ে বেঞ্চের নিচে বসে আছে। এদিকে ক্লাসে যিনি টিচার গার্ড দিচ্ছেন, উনি তো আকস্মিক এই মামুনের আচরণে হতভম্ব হয়ে যান। আরে কি করে ছেলেটা? তখন সে কাছে গিয়ে বলে, মামুন বের হও, কে তোমাকে নিয়ে যাবে? কারণ মামুন বারবার বলছিল আমাকে নিয়ে যাবে, বাঁচাও বাঁচাও, আমাকে মেরে ফেলবে। তখন ওই টিচার আর কি বলছিলেন, ওকে অভয় দিচ্ছিলেন, তুমি বের হয়ে আসো বাবা, তোমার কোনো ভয় নেই, এখানে কেউ তোমাকে নিতে আসবে না, আর এখানে কেউ নেইও তোমাকে নেয়ার মতো। তখন মামুন বারবার বলছিল যে ম্যাডাম, বাইরে একজন দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে, ও আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। তখন ম্যাডাম বলছে, আরে বাইরে কে? কেউ তো নাই। উপস্থিত যারা ওই ক্লাসে ছিল সকলেই তো হতভম্ব যে মামুন কি বলছে এগুলো। ঘটনার আকস্মিকতায় যখন সবাই হতভম্ব হয়ে পড়ে, তখন হেড স্যারকে খবর দেওয়া হয়। হেড স্যার আসেন। তিনি এসে মামুনকে বলেন যে বাবা বাইরে এসো, এখানে কেউ নাই, তোমার কোনো ভয় নেই। এরপর আসলে মামুনকে কোনোভাবেই বের করা যাচ্ছিল না, সে এতটা ভীত ছিল। ওই বারবার একই কথা, আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। এখন কি করা যায়? স্কুল কর্তৃপক্ষ চিন্তা করলো যে মামুনের বাড়িতে খবর পাঠাই। মামুনের বাড়িতে খবর পাঠানো হয়। ওদের বাড়িটা কাছাকাছি ছিল স্কুল থেকে। মামুনের বাবা 2010 থেকে 2020 সাল পর্যন্ত মালদ্বীপে ছিলেন আর কি। এজন্য এই ঘটনা 2014 সালে যখন শুরু হয়, ওই সময় উনি দেশে ছিলেন না। বাড়িতে খবর পাঠানোর পর মামুনের মা, মামুনের দাদি, তারা তো দৌড়ে এসেছেন। কি হয়েছে? তখন দেখে এই অবস্থা। তখন তারা অনেক বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে বের করে মামুনকে বাড়িতে নিয়ে যান। মামুনের ওই দ্বিতীয় সাময়িক পরীক্ষা আর দেয়া হয়নি। এরপর একজন হুজুর দেখানো হয়। ওই হুজুর মামুনকে বেশ ঝাড়ফুঁক করেন, রুকিয়া করেন। উনি ওনার মতো করে কিছু তদবির দিয়ে দেন এবং ওদেরকে বেশ কিছু বিষয়
মেনে চলতে বলেন ওই পরিবারকে, বিশেষ করে মামুনকে। যেমন কোনো মৃত বাড়িতে যাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, এরকম বেশ কিছু নিষেধাজ্ঞা হুজুর বলে দেন। এবং হুজুর বলে দেন ওর উপর যেই জিনের প্রভাব রয়েছে, এই জিনকে যদি দূরে রাখতে হয় তাহলে এই বিষয়গুলো মেনে চলতে হবে, আর তা না হলে ওর উপর এই প্রভাব আবারও পড়বে, আর তখন আরো ভয়ানক ব্যাপার হতে পারে। তো হুজুর যখন এই ব্যবস্থাগুলো দিয়ে দেন, মামুনও মেনে চলছিল, তার পরিবারের সদস্যরাও খুব অ্যালার্ট ছিল মামুন যেন কোনো ধরনের কোনো সমস্যায় না পড়ে। ভালোই চলছিল। চতুর্থ শ্রেণী ফাইনাল পরীক্ষা হয়ে যায়, কোনো সমস্যা হয় না। পঞ্চম শ্রেণীতে তারা ওঠে। পঞ্চম শ্রেণীতে ওঠার পর মোটামুটি ভালোই যাচ্ছিল। শুরু হয় বর্ষাকাল। একদিনের ঘটনা, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই হাটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে এই মামুন এবং ইমরান মণ্ডল ভাই পড়তেন, স্কুলটা অনেক সুন্দর, চমৎকার একটি জায়গায় অবস্থিত, একদম ন্যাচারাল পরিবেশ বলতে যেটা বোঝায় সেটাই। ওই স্কুলের কাছাকাছি একটা জঙ্গল ছিল। এই জঙ্গলকে সবাই গোপালের জঙ্গল বলতো। তো ওই গোপালের জঙ্গলের ওখানে স্কুলের স্টুডেন্টরা যেত, খেলাধুলা করত, হাঁটাহাঁটি করত। যখন ক্লাস শুরু হবে এমন একটা সময়, মোটামুটি 9টা কি 9:30 এরকম একটা সময়, তখন ওই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ওর মধ্যেই এই ইমরান মণ্ডল ভাই এবং মামুন ওই দিকটাতে গিয়েছিল। কিছুক্ষণ পর ক্লাস শুরু হওয়ার যে ঘন্টাটা পড়ে যায়, তখন ইমরান মণ্ডল ভাই মামুনকে বলে যে মামুন দ্রুত চল, ক্লাস শুরু হয়ে যাবে। তখন মামুন বলে তুই যা, আমি আসছি। তো ইমরান মণ্ডল ভাই উনি চলে আসেন ক্লাসে। এদিকে টিচার ঢুকে পড়েছেন। তখন ইমরান মণ্ডল ভাই চিন্তা করছেন কি ব্যাপার, মামুন এখনো আসে না কেন, ওর তো এত দেরি হওয়ার কথা না। ওইদিকে ক্লাস টিচার উনি রোল কল করতে শুরু করেছেন। রোল কল করতে করতে যখন মামুনের নামটা আসে, তখন টিচার বলেন কি ব্যাপার, মামুন আজকে আসেনি? তখন ইমরান মণ্ডল ভাই বলেন যে মামুন তো আসছে স্যার, ও তো ওই যে গোপালের জঙ্গলের ওখানে গেল, আমাকে বললো চলে আসতে, আমি তো চলে আসলাম, কিন্তু ও তো এখনো আসেনি। তখন টিচার বলতেছে ও মনে হয় স্কুল ফাঁকি দিয়ে বাড়িতে চলে গেছে, তো টিফিন পিরিয়ডে ওর বাসায় তোমরা খবর দিও যে ও স্কুল ফাঁকি দিয়ে বাড়িতে চলে গেছে। তো ইমরান মণ্ডল ভাই বলেন যে ঠিক আছে স্যার, যাব। যখন টিফিন পিরিয়ড হয়ে যায়, তখন এই ইমরান মণ্ডল ভাই সাথে আরো কয়েকজন মিলে ওর বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর তারা চিন্তা করেছিলেন যে মামুন আসলেই হয়তো বাড়িতে চলে এসেছে, কিন্তু বাড়িতে আসার পর যখন ওনারা মামুনকে দেখেন না, তখন এই মামুনের আম্মাকে বলেন যে আন্টি, মামুন বাসায় আসেনি? তখন বাসাতে করে না, তো ও তো বাসায় আসেনি, ও তো স্কুলে। ও তো স্কুলে নাই, ও তো আমার সাথেই ছিল, ওই গোপালের জঙ্গলের ওখানে ছিল, পরে তো আর ক্লাসে ঢোকে নাই, ও এখন কোথায় গেল আমরা তো জানি না, হয়তো বাসায় আসছে, টিচার খোঁজ করতে বলছিল, এই জন্য আমরা আসছি। তখন তো এই মামুনের আম্মা, মামুনের দাদির মাথায় একদম আউলিয়ে গেছে যে হাই হাই, ছেলেটা গেল কোথায়? এর আগে একবার একটা সমস্যা হয়েছিল, এখন কি হলো? তারা তো ভীত সন্ত্রস্ত হয়ে আবার স্কুলের দিকে দৌড়াতে থাকেন। স্কুলে আসার পর মামুনকে আশেপাশে কোথাও খুঁজে পাওয়া যায় না। ওই গোপালের জঙ্গলও তন্ন তন্ন করে খোঁজা হয়, আশেপাশে খোঁজা হয়, কেউ মামুনকে দেখেনি। মামুন কোথায় গেল? এদিকে বিকাল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, মামুনের খোঁজ খবর পাওয়া যায় না। হঠাৎ করে খবর পাওয়া যায় যে মামুনকে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? মামুনকে পাওয়া গেছে রাজবাড়ী যে রেলওয়ে স্টেশন, ওখানে। ওখানে একজন ব্যক্তি মামুনকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং সম্পূর্ণ ভেজা শরীরে, এবং এটা দেখার পর মামুনের চাচাকে উনি ফোন করেন। তখন মামুনের চাচা গিয়ে তাকে ওই ভেজা শরীরে দেখে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। বাড়িতে আসার পর মামুনকে যখন সকলে দেখেছে, তার মা দাদির আনন্দ তো আর ধরে না, এত খোঁজাখুঁজি করার পর তাকে পাওয়া গেছে। তাকে জিজ্ঞেস করা হলো যে সে কোথায় গিয়েছিল। তখন মামুন বলে সে যখন গোপালের জঙ্গলের কাছে ছিল এবং ইমরান মণ্ডল ভাই যখন ওখান থেকে চলে যায়, সে যখন ওই সময় একা হয়ে যায়। একা হওয়ার পেছনে কারণ ছিল, কারণ হলো ও ওই সময় ওই জঙ্গলের ওখানে ওয়াশরুম করার একটা প্রয়োজনীয়তা ছিল, এই জন্য ওখানে দাঁড়িয়েছিল এবং ইমরান মণ্ডল ভাইকে চলে যেতে বলেছিল। তখন নাকি হঠাৎ করে তার মনে হয়
তার পাশে কেউ আছে, কিন্তু তাকে সে কাউকে দেখে না। তারপর মনে হতে লাগলো তার চারদিক থেকে অন্ধকার হয়ে আসছে, এবং অন্ধকার চারদিক থেকে আসতে আসতে হঠাৎ করে সেই অন্ধকার তার কাছে চলে আসে। তারপর তার কিছু মনে নাই। তার যখন জ্ঞান ফেরে, সে দেখে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে, সমস্ত শরীর ভেজা। সময়টা কিন্তু সকাল 9:30, এবং তাকে যখন পাওয়া যায় তখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে। তখন মোটামুটি প্রায় 5-6 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে তার পাওয়া গেছে। তাহলে এই সময়টা মামুন কোথায় ছিল? মামুনকে যখন জিজ্ঞেস করা হয়, মামুন এই বিষয়ে কিছুই বলতে পারে না। সে কোথায় গেছে, কি হয়েছে তার সাথে, কে নিয়ে গেল, তার কোনো কিছুই মনে নেই। শুধু এতটুকু মনে আছে, সে হঠাৎ করে দেখে সে দাঁড়িয়ে আছে রেলওয়ে স্টেশনে, তাও পুরো শরীর ভেজা। কিভাবে ভিজলো এই বিষয়ে মামুন কিছুই বলতে পারে না। তখন পরিবারের সদস্যরা বুঝতে পারে যে মামুনকে যে হুজুর তদবির দিয়েছিলেন সেই বিষয়গুলো মানা হচ্ছে না কোনো কারণে, হয়তোবা এই বিষয়টা অবহেলা করা হয়েছে। আর এই কারণে ওই জিনটা সুযোগ পেয়ে মামুনকে নিয়ে যেতে চেয়েছিল। যে কোনো কারণেই হোক তাকে আবার রেখে গেছে। তাকে নিয়ে তো বিশেষ করে এই যে মামুন, তাকে নিয়ে তার পরিবারের সদস্যরা খুব উদ্বিগ্ন ছিল। কি হচ্ছে ছেলেটার সাথে, কেন এই সমস্যা দূর হচ্ছে না? তারপর আবার সেই হুজুরকে দেখানো হয়। হুজুর আবারও ভালো করে রুকিয়া করে দেন, ঝাড়ফুঁক করে দেন। এরপর যথারীতি মামুন আবার স্কুলে যাওয়া শুরু করে। অল্প কয়েকটা দিন ভালোই গিয়েছিল। এরপরে আর একটা ঘটনা ঘটে। ওই সময় তো তারা ক্লাস 5-এ উঠেছে, সময়টা 2015 সাল। 3টা পিরিয়ড শেষ হওয়ার পর টিফিনের সময়টা দেওয়া হয়। ওই সময়ে যাদের বাড়ি একদম কাছাকাছি, ওরা বাড়িতে যায় খাওয়া দাওয়া করতে। ওই দিন এই ইমরান মন্ডল ভাই মামুনকে বলছে, কিরে মামুন, টিফিন করতে যাবি না বাড়িতে? তো মামুন বলে যে না, আমার আজকে ক্ষুধা নাই, আমি যাব না। তো ইমরান মন্ডল ভাই তো বাড়িতে চলে গেছেন। আর মামুন যে ক্লাসে বসা ছিল, ওখানে আরো 3-4টা মেয়ে বসা ছিল ওদের ক্লাসের। তো ওরা ওদের মতো গল্প গুজব করছে। তারাও কেউ কেউ টিফিন নিয়ে এসেছে। এই 3-4টা মেয়ের বাড়ি আবার দূরে, ওরা ক্লাসে ছিল, টিফিন নিয়ে এসেছে। তো মামুনকে তারা খাবার সাধলেও মামুন খায়নি, বলে যে তার ক্ষুধা নেই। এরপরে ওই মেয়েগুলো খাবার খাওয়ার পর ওরা বাইরে হাত ধুতে গেছে, এবং ওদের যে বাটি যেটাতে খাবার নিয়ে এসেছে সেটা ধুতে গেছে। তারা ফেরত এসে আর মামুনকে দেখেনি। তারা চিন্তা করছে মামুন হয়তো বাইরে গেছে, জাস্ট এতটুকুই। এদিকে টিফিন পিরিয়ডের পর যখন ক্লাস শুরু হয়ে যায়, মামুনকে তো পাওয়া যায় না। মামুন গেল কোথায়? এদিকে মামুন নেই, বিষয়টা তো একটু সকলের কাছে খটকা লাগে। তখন এই বিষয়টি নিয়ে ইমরান মন্ডল ভাই প্রথম চিন্তা করেন যে মামুন তো টিফিন পিরিয়ডে যায়নি, ও গেল কোথায়? টিফিন পিরিয়ডের পরে যখন ক্লাস শুরু হয় এবং মামুন অনুপস্থিত থাকে, তখন ক্লাসের যিনি টিচার উনি জিজ্ঞেস করেন যে মামুন কোথায়। কারণ মামুনকে না দেখলেই টিচারদের মধ্যে একটা আতঙ্ক কাজ করত, কারণ এর আগে কিন্তু বেশ কয়েকটি ভয়ানক ঘটনা ঘটে গেছে মামুনের সাথে। একবার উধাও হয়ে গেল, দীর্ঘ সময় পর তার খবর মিলল, আর একবার বেঞ্চের নিচে ঢুকলো। এই কারণে স্কুলের টিচাররা মামুনের এই অস্বাভাবিকতা সম্পর্কে অবগত ছিলেন। এদিকে মামুন যখন ক্লাসে নেই, তখন ওই টিচার মামুনের বাসায় ফোন করেন, তার আম্মুকে দ্রুত আসতে বলেন। তার আম্মু এবং দাদি আবারও হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং এসে বলে মামুন তো বাড়িতে যায় নাই, তাহলে কোথায় গেল? ওই স্কুলে দোতলা একটা ভবন ছিল, একতলা একটা টিন শেড ভবন ছিল, যেটা শিশু শ্রেণী হিসেবে ব্যবহৃত হতো, এবং ওইটার পাশে একটা গোডাউন ছিল। তো সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও মামুন নেই। আর ইমরান মন্ডল ভাই এবং তার আরেকজন বন্ধু একই ক্লাসের, নাম হলো ওবায়দুল সর্দার, সে বর্তমানে সৌদি প্রবাসী। তো এই দুইজন মামুনকে খোঁজা শুরু করে। সব জায়গা তন্ন তন্ন করে যখন খোঁজা হয়ে গেল, কোথাও মামুনকে পাওয়া যায় না। আশেপাশে খোঁজা হয়েছে, ওই যে গোপালের জঙ্গল টঙ্গল এদিক দিয়ে খোঁজা হয়েছে। তখন হয়তো হঠাৎ করে এই ওবায়দুল সর্দার ইমরান মন্ডল ভাইকে বলে, আচ্ছা চল তো ছাদ যেটা আছে ছাদে গিয়ে দেখে আসি ওখানে আছে কিনা। কারণ ছাদে যে যাবে এই
চিন্তাটা কারো মাথায় আসেনি। তো এই ওবায়দুল সর্দারের এই কথা শুনে ইমরান মন্ডল ভাই চিন্তা করে আসলেই তাই, চল যাই গিয়ে দেখে আসি। ছাদটা এমন ছিল যে দোতলা শেষ হওয়ার পর ছাদে ওঠার সিঁড়ি যেটা ছিল, ওই সিঁড়িটা কিছুটা উঠে তো আবার আর একদিকে মোড় নিয়েছে, আর যেই জায়গাটাতে মোড় নিয়েছে ওইখানে একটা ভয়েড স্পেস আছে যেটা সবসময় থাকে আর কি। তো ওইখানে পুরনো ভাঙা চোরা চেয়ার, তারপর স্কুলের বেশ কিছু ছেঁড়া ব্যানার, ভাঙা বেঞ্চ, এইগুলো রাখা ছিল, বেশ গাদাগাদি করে রাখা ছিল। তো ওরা উঠে সোজা তিনতলার যেই গেটটা রয়েছে এটা খুলে তিনতলার যে ছাদ আর কি, দোতলার ওই অংশটা মানে তিনতলাই বলা চলে আর কি। তো ছাদে গিয়ে দেখে যে কেউ নাই। তারপর তারা দুজন নেমে আসছে, হঠাৎ করে ইমরান মন্ডল ভাই দেখে যে তাদের যে স্কুল ড্রেসের যে শার্ট এটা ছিল আকাশী নীল। তো এরকম একটা শার্টের কালার দেখা যাচ্ছে ওই যে ভাঙাচোরা চেয়ার টেবিল যেগুলো যেখানে রাখা আছে গাদাগাদি করে ওর মধ্যে দেখা যাচ্ছে। তখন এই ইমরান মন্ডল ভাই ওই ওবায়দুল সর্দারকে বলছে, এই ওবায়দুল দেখ তো এটা কি দেখা যায়, নীল নীল শার্টের মধ্যে এটা কি এখানে? তখন দুইজন উকি মেরে দেখে যে ভেতরে একটা মানুষের অবয়ব শুয়ে আছে এবং এটা মনে হচ্ছে মামুন। ওরা তো চিৎকার দিয়ে বলে ওঠে, এই মামুনকে পাওয়া গেছে, মামুনকে পাওয়া গেছে। ওদের চিৎকারে নিচ থেকে মামুনের মা, দাদি, অন্যান্য টিচাররা, আরো অনেক স্টুডেন্টরা উঠে আসে। তারপরে মামুনকে উদ্ধারের কাজ শুরু হয়। মামুনকে এমনভাবে রাখা হয়েছিল যে ওর শরীরের নিচে অনেকগুলো ভাঙাচোরা চেয়ার টেবিল বেঞ্চ এবং ওর শরীরের উপরেও অনেকগুলো ভাঙাচোরা চেয়ার টেবিল বেঞ্চ। মামুন ওর ভিতরে ঢুকলো কিভাবে, ওকে কে ঢুকালো, ওর শরীরের উপর এগুলো কে রাখলো, এই বিষয়টা আসলে কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। অন্তত উপস্থিত সবাই কেউ বুঝতে পারছিলেন না। তখন সিদ্ধান্ত নেওয়া হলো মামুনকে এখান থেকে উদ্ধার করা হবে, কিন্তু খুব সতর্কতার সাথে উদ্ধার করতে হবে। কারণ যেভাবে ওর শরীরের উপরে বেঞ্চ বা ভাঙাচোরা চেয়ারগুলো রাখা ছিল, কোনো একটা যদি ওর মাথার উপরে গিয়ে পড়ে বা ওটার যে পায়া এটা যদি ওর চোখে বা মুখে আঘাত লাগে তাহলে বড় ধরনের ক্ষতি হতে পারে। অত্যন্ত সতর্কতার সাথে তাকে ওইখান থেকে উদ্ধার করা হয়। ওকে চোখে মুখে পানি ছেটা দেওয়া হয়, ওর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর ও যখন একটু স্বাভাবিক হয় তখন হেড স্যার জিজ্ঞেস করেন, বাবা মামুন তুমি এইখানে কিভাবে এলে? তখন মামুন যেটা বলে খুব অদ্ভুত একটি ব্যাপার ছিল, অন্তত ওই স্কুলের প্রেক্ষাপটে। ইমরান মন্ডল ভাই বলে মামুন বলে যে ওই সময় টিফিন পিরিয়ডের রুমে যখন মামুন একা ছিল, মেয়েরা যখন বের হয়ে যায়, তখন হঠাৎ করে এই ইমরান মন্ডল ভাই এসে নাকি এই মামুনকে ডাক দেয় যে মামুন বাইরে আয়, তিনতলায় যাই। তখন এই মামুন ইমরান মন্ডল ভাইয়ের সাথে তিনতলায় গিয়েছে। তিনতলার ছাদের উপরে ওঠার পর হঠাৎ করে দেখে কেউ নাই, মানে ইমরান মন্ডল ভাই নাই। উনি ভয় পেয়ে যখন নিচে আসতে যাচ্ছিলেন, হঠাৎ করে তার সামনে একটি সাদা অবয়ব দেখতে পান। এরপরে তার আর কিচ্ছু মনে নাই। এদিকে এই কথা শোনার পর সব টিচার, মামুনের মা, দাদি সকলে মিলে ইমরান মন্ডল ভাইয়ের দিকে তাকায়। তখন ইমরান মন্ডল ভাই তো কাঁচুমাচু হয়ে বলে যে, স্যার আমি ওকে কিন্তু ডাকিনি, আমি তো টিফিন খেতে গিয়েছিলাম। তখন এই ইমরান মন্ডল ভাই যাদের সাথে টিফিন খেতে গিয়েছিল তারা সবাই বলে, হ্যাঁ স্যার ইমরান মন্ডল তো ছিল না স্কুলে, ও তো আমাদের সাথেই গিয়েছিল। আর ওই যে কয়েকটি মেয়ে ক্লাসে বসা ছিল তারাও সাক্ষ্য দেয় যে হ্যাঁ স্যার মামুন তো ক্লাসে একাই ছিল, আর ইমরান মন্ডলকে তো আমরা দেখি নাই। তখন উপস্থিত সকলে বুঝতে পারেন বিষয়টা অস্বাভাবিক, কেননা মামুনকে যেভাবে রাখা হয়েছে এইভাবে এই ইমরান মন্ডল কোনোভাবেই এটা পারবেন না। অত্যন্ত খুব কৌশলে তাকে এই জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আবার মামুনকে হুজুর দেখানো হয়। হুজুর বেশ অনেক সময় নিয়ে তার রুকিয়া করেছিলেন, সময় নিয়ে বলতে দিনের পর দিন, মাসের পর মাস। আস্তে আস্তে এই বিষয়টি থেকে মামুন পুরোপুরি মুক্তি পান, আলহামদুলিল্লাহ। এই বিষয় থেকে মামুন বের হয়ে আসে। কিন্তু 2022 সালের মাঝামাঝি সময়ে
পারিবারিক কলহের জের ধরে কীটনাশক খেয়ে মামুন সুইসাইড করেছিল। খাওয়ার সাথে সাথে সে মারা যায়নি, তাকে দ্রুত রাজবাড়ী সদর হসপিটালে এনে ভর্তি করানো হলেও মামুন মারা গিয়েছিল। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আমরা এই ঘটনা থেকে একটি বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি, সেটি হলো যে মানুষ নিজের অজান্তেই জিনের প্রভাবে পড়ে যেতে পারে। বিভিন্ন সময়, যেমন সন্ধেবেলা, তারপরে ভর দুপুর বেলা, এই ধরনের কিছু পুরনো তাল গাছ বা বট গাছ, এই জায়গাগুলো দিয়ে আসলে আমাদের আসা উচিত নয়। মামুনের চেহারা সুরত খুব ভালো ছিল, এই কারণেই নাকি ওই জিনের প্রভাব তার উপরে পড়েছিল। প্রিয় লিসেনার্স, এই সময়গুলোতে এই ধরনের জায়গাগুলোতে না যাওয়াই উচিত। মামুন তো ছোট মানুষ, সে বুঝতে পারেনি, যার কারণে এই প্রভাবের মধ্যে সে পড়ে গিয়েছিল। আর মামুন যে সুইসাইড করেছিল, এইটা পারিবারিক কলহের কারণেই হয়েছিল। এইটার উপর যে কোনো জিনের প্রভাব আছে কি নাই, এই বিষয়ে কোনো কিছু জানা যায় না। ধন্যবাদ ইমরান মণ্ডল ভাই, একটি ঘটনা আমাদেরকে শেয়ার করেছেন। এটি একটি হৃদয় বিদারক ঘটনা যদিও, কারণ মামুন মারা গিয়েছে। আজকে মামুন জীবিত থাকলে অবশ্যই এই ঘটনাটি শুনতো, কারণ মামুনের মৃত্যুর সাথে ওই ভুতুরে ঘটনাগুলোর সম্পর্ক নাই। মামুন মারা গিয়েছে, আমরা তার জন্য দোয়া করব, কারণ যারা সুইসাইড করে, হাদিসে যারা প্রমাণিত, তাদের জন্য দোয়া করার অনুমোদন আছে, তাদের জন্য দোয়া করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার অনুমোদন সাহাবাদেরকে দিয়েছেন। আমরা অনেকেই মনে করি সুইসাইড করলেই সে চিরস্থায়ী জাহান্নামী। শুধুমাত্র শিরক এবং কুফুরের গোনা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো ধরনের গোনা ক্ষমা করবেন। হ্যাঁ, আত্মহত্যা করা বড় ধরনের একটি কবিরা গোনা, তার জন্য শাস্তি পেতে হবে, কিন্তু আল্লাহ কখনোই এটা ক্ষমা করবেন না, এটা বলেননি। মামুনকে আল্লাহ ক্ষমা করুন, তার ভুল ত্রুটিগুলো আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, এটাই আমরা কামনা করব। প্রিয় হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। তো আজকে যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন লালমনিরহাট জেলার থেকে শাফিন ভাইয়া আমাকে ঘটনাটি পাঠিয়েছেন আজ থেকে কয়েক মাস আগে। তো আমি চাচ্ছিলাম আপনাদের সাথে ঘটনাটি শেয়ার করতে। তো দেখলাম আজকে যে ঘটনাটি আসলে অনেক সুন্দর এবং ভয়ঙ্কর, এটি একটি সত্যি ঘটনা। তো বেশি কথা না বলে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক। তো ঘটনার সরাসরি চলে যাই। এই ঘটনাটি ঘটে তাদের গ্রামের এবং তার চাচাতো ভাইয়ের স্ত্রীর সাথে। এই চাচাতো ভাই, ওনার আর কি ভাই কয়েক বছর বিদেশে থাকে, বিদেশে থাকার পর সে বাসায় আসে, বাসায় এসে আর কি বিবাহ করে। সে বিবাহ করার কয়েক মাস পর, 6 মাস পর, তাদের বাসায় আধ্যাত্মিক কিছু অদ্ভুত ধরনের কাহিনী শুরু হয়ে যায়। তাদের পরিবারে নানানভাবে নানান ঝগড়াঝাটি শুরু হয়ে গেল। সে এরকম পরিস্থিতি দেখে তাদের তো অবস্থা খুবই খারাপ। একদিন হঠাৎ করে তার স্ত্রী উঠান ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তো তিনাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটালে বলে যে এনাকে সাথে সাথে আইসিইউতে ভর্তি করাতে হবে, কারণ এনার লিভারের অবস্থাটা বেশি একটা ভালো না। সেইভাবে বলার পর তাকে আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে নেওয়ার পর তার অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়, কারণ তারা ভাবতেও পারে না যে হঠাৎ করে একটা মানুষ কীভাবে এতটা পরিমাণে অসুস্থ হতে পারে। সো একটা মানুষ যদি অসুস্থ হয় তো ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু এনার তো কোনো ইঙ্গিতও পাওয়া গেল না। তো তখন এরকম করে অসুস্থ হয়ে গেল, সাথে সাথে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর এরকম করে আইসিইউতে ঢোকার পর 3 দিন পর আইসিইউ থেকে বাইর হয়। বাইর হওয়ার পর ডাক্তার আবার টেস্ট কিছু দেয়। টেস্ট দেওয়ার পর দেখা যায় যে উনি স্বাভাবিক আগের মতো সুস্থ হয়ে গেছে। তো যখন দেখা যায় যে এরকম সুস্থ হয়ে গেছে, তাকে বাসায় আনা হয়। আনা হওয়ার পর তিনি আবার অসুস্থ হয়ে যায়। এবার ওনার ওই রকম কোনো সমস্যা হয়নি। এবার ওনার বুকের মধ্যে এতটা পরিমাণে জ্বালা এবং এতটা পরিমাণের খারাপ যন্ত্রণা শুরু হয়ে গেছিলো যা বলার বাইরে। কারণ একটা মানুষকে মেরে ফেলার জন্য যে কতটা মানুষ নিষ্ক্রিয়, মানে কতটা খারাপ হতে পারে যা বলার বাইরে। যেমন এই
শাফিন ভাইয়ার স্ত্রীকে, মানে ওনার চাচাতো ভাইয়ের স্ত্রীকে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, এই ব্ল্যাক ম্যাজিকটা একটা পুতুলকে কেন্দ্র করে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়। এবং এই পুতুলটাকে মানে তার আগে তারা এভাবে যখন পুতুলকে কেন্দ্র করে করা হয়, এই কথাটা ওরা কবিরাজের কাছে যাওয়ার পরে আর কি শুনতে পারে। তো যখন এরকম অসুস্থ মানে কয়েকদিন পর পর এরকম অসুস্থ হচ্ছে, একদিন মানে কোনো রিপোর্টে ধরা পড়তেছে না। পরবর্তীতে তারা ভাবলো যে হয়তো এরকম কিছু ভূত বা জিন এরকম কিছু হতে পারে, বাট একজন বলল যে আপনারা কবিরাজি চিকিৎসা নিতে পারেন। So, তিনি আর কি সাথে সাথে আবার তাদের বাসার পাশে একটা কবিরাজ ছিল, ভালো কবিরাজ, তার সাথে পরামর্শ করে এবং তিনি বলে যে এরকম সমস্যা যেহেতু, তাহলে আমি একটু দেখতে পারবো, বাট যদি কোনো পারি তাহলে কাজ করবো, না হলে করবো না। তো উনি দেখার পর বলে যে আপনার স্ত্রীকে কে জানি কালো ব্ল্যাক ম্যাজিক করছে এবং একটা পুতুলকে কেন্দ্র করে ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে যাতে এনার বুকের মধ্যে সুই আঘাতের মতো এরকম ঘোতা লাগে, এরকম একটা পরিস্থিতি। তো যখন এরকম করে বলে, এই শাফিন ভাই চাচাতো ভাইয়ের মাথার ঘাম পায়ে পড়ে যায় একদম, যে আমি কারো কোনোদিন ক্ষতি করলাম না, হঠাৎ করে আমার সাথে এরকম হতে পারে কিভাবে। তো যখন এরকম করে শোনার পর তারা সাথে সাথে এই শাফিন ভাইয়া ওনার ভাইকে নিয়ে বাসায় আসার পর তারা ওনার স্ত্রীকে কিছু না বলে, কারণ সে হয়তো টেনশন করবে। তো কবিরাজ বলছিল যে আপনাদের এই চিকিৎসাটার জন্য আমি এই চিকিৎসাটা করতে পারবো না, বাট খোঁজ দিচ্ছি, আপনারা ওইখানে গেলে আর কি ভালো পরামর্শ পাবেন এবং চিকিৎসা পাবেন। তো ওইখানে খোঁজ দেওয়া হয়, ওইখানে যাওয়ার পরে তারা ওজা কবিরাজের কাছে যায়। ওজা কবিরাজ বলে যে এই পুতুলটাকে খুঁজে বের করতে হবে এবং এই পুতুলটা আপনাদের বাসায় আছে। এতদিনে এনার বউয়ের স্ত্রীর অবস্থাটা মানে ভয়াবহ দিকে চলে যাচ্ছে। তো পরের দিনে কবিরাজ বাসায় আসার পরে তিনি অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজির পর এই পুতুলটাকে পায় তার বিছানার মাঝখানে। অনেকগুলো মানে পুতুলটাকে দেখলে আপনার নিজেরই ভয় লাগবে, কারণ একটা পুতুলে মানে এতটা পরিমাণে সুই মানে দিয়ে রাখছে যা বলার বাইরে। কতটা মানুষ নিষ্ঠুর হলে একটা মানুষকে মেরে ফেলার জন্য এরকম কাজ করতে পারে। তো যখন এরকম করে পায়, খুঁজে পাওয়ার পর তা কবিরাজ বলে যে যেহেতু এরকম কাজ করছে, হয়তো এটাকে আমি ধ্বংস করে দিচ্ছি, বাট এরপর আর কোনো ক্ষতি হবে না। তো তারা ভাবছিল হয়তো এই যে লোকটি এই কাজটি করছে হয়তো এর পরবর্তীতে আর করবে না। তো যখন এটা করার পর এই যে খারাপ লোকটি এই কাজটি করছে, তিনি আবার দ্বিতীয়বার আবার এই মহিলা মানে এনার স্ত্রীকে মানে মেরে ফেলার জন্য এবার এতটা পরিমাণে খারাপভাবে ব্ল্যাক ম্যাজিক করছে, সেটা না বললেই নয়। একটা মাগুর মাছের গলায় তারা এবার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। সো পরে 1 মাস পর তার স্ত্রী আবার স্বাভাবিক আগের মতো অসুস্থ হয়ে গেল। তিনার বোঝার বাকি ছিল না যে ইনার স্ত্রীর যে কি অবস্থা বা কি হয়েছে, এটা বোঝার বাকি ছিল না, কারণ তিনি বুঝতে পারছে যে কেউ হয়তো আবার এই ব্ল্যাক ম্যাজিকের এটা আক্রমণ করতে পারে। তিনি আবার সাথে সাথে ওই কবিরাজের কাছে যায়। কবিরাজ বলে এবার তো তারা এবার অনেকটা ভয়ঙ্কর লেভেলের কাজ করছে, যেটা না বললে নয়, যে একটা মাছকে মানে গলার মধ্যে তাবিজ বেঁধে মাছটাকে ছেড়ে দেওয়া হয় এবং ডিগিটার নামও বলে যে এই ডিগিতে আছে, কিন্তু এটাকে খুঁজে পাওয়া অনেক মুশকিল হবে। কিন্তু মাছটাকে ছাড়া হয় কারণ যাতে এই মাছটা যখন মারা যাবে আপনার স্ত্রীও তখন মারা যাবে। এ কথা শুনে এই শাফিন ভাইয়ার চাচাতো ভাইয়ের মানে মাথা নষ্ট হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, একটা মানুষ এতটা পরিমাণে নিষ্ঠুর কিভাবে হতে পারে, মানে এভাবে ভাবতেছে উনি। সো ওনাকে এরকম কথা বলার পর উনি আর কি একদম নিস্তব্ধ হয়ে যায়, কয়েক মিনিট কোনো কথাই শুনতে পারে মানে শোনে না।
তিনার স্ত্রী ইতিমধ্যেই এই বিষয়গুলো জেনে যায় এবং সেও তার এবং শ্বশুরবাড়ির লোক তারা সবাই মানে একটু ভয়ে থাকে যে কি না কি হয়ে যায়। তো পরবর্তীতে কবিরাজ বলল যে এই মাছটাকে খুঁজে পাওয়ার জন্য এই ডিগিটাতে খেয়ে দিয়ে হয়তো মাছটাকে খুঁজে পেলে এরকম সমস্যাটি দূর হবে এবং আমি কিছু তাবিজ দেবো, এরপরে আর এরকম আক্রমণ করতে পারবে না। সো তারা মানে প্রথম দিন জাল নামার পরে এই মাছটাকে খুঁজে পায় না দেখে মানে কবিরাজ শিওর যে ওই ডিগিতেই আছে এরকম করে বলে। সো 3 দিন এরকম করে জাল ফেলছে, কোনো মাছ উঠছে কিন্তু ওই মাছটা ওঠেনি। চতুর্থ দিন, পঞ্চম দিন, ষষ্ঠ দিন, সপ্তম দিনের দিনে এই মাছটাকে খুঁজে পাওয়া যায় এবং মাছটার ঘাড়ে এতটা পরিমাণে দাগ হয়ে গেছিল মনে হচ্ছিল যে আর কয়েকদিন থাকলে সে মারা যেত এবং 3টা তাবিজ বেঁধে এই মাছটাকে ছেড়ে দেওয়া হয়। তো এই ঘটনার থেকে আমরা জানতে পারি যে একটা মানুষ কতটা নিষ্ঠুর হলে একটা মানুষকে মেরে ফেলার জন্য এতটা পরিমাণের ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক ম্যাজিক করতে পারে। তো তারা যখন এরকম দেখে, গ্রামবাসী লোকরাও এরকম দেখার পর কবিরাজ বলে যে এই কাজটি আপনাদের আত্মীয়র মধ্যে করছে এবং ঘনিষ্ঠ একজন আত্মীয়, সে আপনাদের বাসায় প্রায় আসে এবং মাঝে মধ্যে আসে। এই শাপিন ভাইয়ের বোঝার বাকি ছিল না যে কে এই কাজটি করছে। তো সাথে সাথে শাবিন ভাই বলে আচ্ছা হোক, কে এই কাজটা করছে তাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক এবং তিনি যেন ভালো হয়ে যায়, এরকম করে বলে। কবিরাজকে বলে যে এরকম এরপরে যদি আক্রমণ করতে না পারে এই বিষয়গুলো একটু দেখেন। তো কবিরাজ পরবর্তীতে মানে এরকম যাতে আক্রমণ করতে না পারে এই জন্য বাড়ি বোটা বন্ধ করে দেয় এবং ওনার স্ত্রীকে কয়েকটা তাবিজ দেয়, এই তাবিজগুলো ব্যবহার করতে বলে, কারণ এর পরবর্তীতে তারা আক্রমণ করতেই পারে, স্বাভাবিক ব্যাপার। আর যে আত্মীয়টা এরকম কাজ করছে কয়েকদিন পর সে আবার আসতো তার বাসা, তিনার সাথে কোনোভাবে একটা ঝগড়া লাগার পর মানে শাপিন ভাইয়ের ভাইয়া উনি বুঝতে পারছে যে ইনি এই কাজটি করছে। তো কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া করে ওনাকে বলছে যে আপনি আমাদের এরিয়াতে আসবেন না, এরকম করে বলা হয়। তো তিনি আর ওদের বাসায় আসে নাই, আর এর পরবর্তীতে তাদের কোনো আর ঘটনা ঘটে নাই। এনার স্ত্রী বেঁচে যায় আল্লাহর রহমতে, আর এরকম কোনো ঘটনা ঘটে নাই। তো এটাই ছিল ঘটনা রাসেল ভাই, শাবিন ভাই। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা কমেন্টে জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আতিক শাহরিয়া রাফাত, আমার বাসা পঞ্চগড়ে, এখন আমি ঢাকায় থাকি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ঘটেছিল গত বছর ডিসেম্বর মাসে। তখন আমাদের এলাকায় নির্বাচনের প্রচারণা চলছিল। তো আমরা যে মাঠে আগে ব্যাডমিন্টন খেলতাম, প্রায় প্রতিদিনই সেখানে নির্বাচনের সমাবেশ হতো, যার কারণে গ্রামের ছেলেরা ব্যাডমিন্টন খেলার জন্য কোর্টটি গ্রামের একটা পুরনো লিচু বাগানের সাইডে করে। লিচু বাগানের গাছগুলো ছিল বেশ বড় এবং পুরনো। মায়ের কাছে শুনেছিলাম অনেকদিন আগে ওই বাগানে কয়েকটা ছোট ছেলে খেলতে গিয়েছিল। তাদের একজনকে এরপরে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে সন্ধ্যার আগে লিচু বাগানের শেষের দিকে একটা গাছের উপরে পাওয়া গিয়েছিল। তার বয়স এত কম ছিল যে সে তখনও গাছে ওঠার মতো বয়স হয়নি, সে গাছে ওঠা শেখেনি। যাই হোক, সে ঘটনা অনেক বছর পর পর্যন্ত সেখানে সেরকম কোনো ঘটনা ঘটেনি, যার কারণে লিচু বাগানের সামনে কোর্ট বানাতে কেউ কোনো আপত্তি করেনি। প্রথম 2-3 দিন ভালো করে খেলা চলল। নির্বাচনের কয়েকদিন আগে আমি গ্রামে চলে গেলাম। গিয়ে দেখি গ্রামের ছেলেরা সবাই ব্যাডমিন্টন খেলছে। ব্যাডমিন্টন খেলা আমারও অনেক আগ্রহ ছিল, তাই তার পরের দিন আমিও ব্যাডমিন্টন খেলতে গেলাম রাতে। অনেকদিন পর খেলছিলাম, বেশ ভালো লাগছিল। রাত বাড়ার সাথে সাথে 2-1 করে বাসায় চলে যেতে লাগলো। আমি এবং আমার এক বড় ভাই তখনও খেলছিলাম। রাত ঠিক কয়টা বাজে আমরা লক্ষ্য করিনি। কিছুক্ষণ পরে 2 লোক আসলো। আমি গ্রামে থাকতাম না, তাই তাদেরকে আমি চিনতে পারিনি।
আমি ভাবলাম যে ভাইয়ের চেনা কেউ হবে। তারা ব্যাডমিন্টন খেলতে আগ্রহ প্রকাশ করলো। তখন আমরা টিম আপ করে খেলা শুরু করলাম। আমি আর আমার বড় ভাই এক টিমে ছিলাম, আর অন্য টিমে আগন্তুকরা, অর্থাৎ মাত্র যারা এলেন। তাদের সাথে 2টা ম্যাচ খেলাম আমরা। একটা ম্যাচও আমরা জিততে পারিনি। বিরক্ত হয়ে আমরা খেলা শেষ করতে চাইলে তারা আপত্তি জানায়। ভাইয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করলো অনেক রাত হয়ে গেছে আর খেলা ঠিক হবে না, আমাদের বাসায় ফিরতে হবে। এই কথা শুনে তাদের দুজনের মধ্যে একটা রাগান্বিত ভাব স্পষ্ট দেখতে পেলাম। চোখ বড় বড় করে একজন বলল যে বাড়ি যাবি যা। কথাটা শুনে আমার একটু ভয় লাগতে শুরু করলো, অর্থাৎ বেশ রাগী ভাবে বলল যে বাড়ি যাবি যা। আমাদের বাড়ি যাওয়ার পথে একটা মাদ্রাসা পড়ে। সেই মাদ্রাসার বাম দিকের রাস্তা ধরে কিছু দূর সামনে এগোলে আমাদের বাসা, আর ডান দিকে কিছু দূর গেলে আমার সেই বড় ভাইয়ের বাসা। মাদ্রাসা থেকে আমরা বাসার রাস্তাটা ছিল একেবারে নির্জন, অর্থাৎ মাদ্রাসা থেকে তার বাসার রাস্তাটা একেবারে নির্জন। রাস্তার 2 পাশে মাইলের পর মাইল চাষাবাদের জমি। এই রাস্তা দিয়ে যখন বাসার দিকে যাচ্ছিলাম তার কিছুক্ষণ পরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটি। আমি ফোন চাপতে চাপতে বাসার দিকে আসছিলাম। হঠাৎ সামনে তাকাতেই দেখি আমার ঠিক সামনেই কালো বড় আকৃতির একটা অবয়ব। আমি আটকে উঠলাম এবং সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। অবয়বটির রক্তবর্ণ চোখ যেন আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। তার এবড়ো থেবড়ো দাঁত এবং কুচকানো চামড়ার রহস্যময় হাসি আমার ভেতর যে কি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল সেটা বলে বোঝানো কখনো সম্ভব নয়। মাটিতে পড়ে থাকা অবস্থায় আমি হাত দিয়ে ঠেলে ঠেলে পেছানোর চেষ্টা করছিলাম, অর্থাৎ অবয়বটি থেকে দূরে সরে যেতে চেষ্টা করছিলাম। লক্ষ্য করলাম যে অবয়বটি আমার দিকে এগোচ্ছিল। এই দৃশ্য দেখে যে আমি মাটি থেকে উঠে দৌড় দিয়ে মাদ্রাসার বারান্দায় গিয়ে পড়লাম। হাতে আমার ফোন ছিল না, ফোনটা মনে হয় সেখানেই পড়ে গিয়েছিল। আমার কাছে ফোন না থাকায় আমি ফোন করে বাসার থেকে কাউকে আসতে বলতে পারছিলাম না। আবার এত রাতে মাদ্রাসার বারান্দায় একা থাকতেও ভয় লাগছিল। মাদ্রাসার দরজায় তালা লাগানোর থাকায় ভেতরেও ঢুকতে পারছিলাম না। বারান্দায় যে বাল্বটা জ্বলছিল তার নিচে আমি দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। হঠাৎ একটা বাতাসের ঝাপটা এসে সে বাল্বটি ব্লাস্ট হয়ে গেল। এটা দেখে আমি কিছু না ভেবেই চোখ বন্ধ করে বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড়ানোর সময় মনে হচ্ছিল কেউ আমার পেছন পেছন দৌড়চ্ছে। পেছনে ফিরে তাকানোর সাহস আমার ছিল না। এক দৌড়ে বাড়ির মূল দরজার সামনে এসে পৌঁছলাম। অনেক ডাকাডাকি করছিলাম এবং দরজায় জোরে জোরে আঘাত করছিলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। শেষে 2টো ইট নিয়ে আমি টিনের চালার উপরে ঢিল মারলাম। কিছুক্ষণ পরে বাবা বের হয়ে আসলো। দরজা খোলার সাথে সাথে আমি দৌড়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম এবং হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে বললাম, যেটা দেখে বাবা বুঝতে পারলো যে আমি প্রচণ্ড ভয় পেয়েছি। তাই তখন কোনো কিছু জিজ্ঞেস করেনি। তিনি কি যেন বলে আমার উপরে ফু দিয়ে গিয়েছিলেন। টেবিলের উপর রাখা পানি খেয়ে আমাকে ঘুমোতে বললেন। আমি বাবাকে আমার সাথে ঘুমোতে বললাম। পরে আর কোনো কিছু হয়নি। পরদিন সকালে আমি বাবাকে সবকিছু খুলে বললাম। শুনে বাবা আমাকে ইমাম সাহেবের সাথে দেখা করতে বললেন। ইমাম সাহেবের সাথে দেখা করতে যাওয়ার সময় আমার সেই বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি ওই লোক দুটিকে চিনতেন? ভাই বলল যে না। আমি আর কথা না বাড়িয়ে ইমাম সাহেবের সাথে দেখা করতে চলে গেলাম। সব শুনে ইমাম সাহেব আমাকে বললেন, ওই বাগানে একটা জিনের পরিবার থাকে। গভীর রাত পর্যন্ত খেলার কারণে তারা বিরক্ত হয়েছিল, তাই আমাদেরকে ভয় দেখিয়েছিল। তারপর থেকে সেখানে রাত করে আর কেউ খেলে না। সন্ধ্যা হওয়ার আগেই খেলা শেষ করে সবাই বাড়ি চলে যায়। সেই ঘটনা মনে পড়লে আমার এখনও শরীরে লোম দাঁড়িয়ে যায়। এটাই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি পাঠিয়েছে আতিক সাহারিয়া।
তো প্রথম যেই ঘটনাটা বলবো, প্রথম পরপর দুটো ঘটনাতেই যারা ঘটনা শেয়ার করেছেন তারা তাদের নাম শেয়ার করতে চাইছেন না, সঙ্গত কারণে বলেছেন যে সঙ্গত কারণেই নাম শেয়ার করতে চাইছি না। তো যাই হোক, আমি যেটা করব, আমি ছদ্মনাম দিয়ে নেব। ধরে নিলাম প্রথম ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন সোহাগ, এবং সোহাগ তার এক খুবই নিকট আত্মীয়ের একটা ঘটনা শেয়ার করেছেন, এবং সেটি আজ থেকে বেশ অনেক বছর আগে 70-এর দশকের ঘটনা। তো আমি সোহাগের রিকোয়েস্টে আমি আমার মতো করে সেই ঘটনাটা শেয়ার করছি। তো 70-এর দশকের কথা, অনেক আগে। আপনারা জানেন সেই সময় মানুষজন যারা গ্রামে থাকতো, গ্রাম কিন্তু এতটা অগ্রসর ছিল না। দেখা যেত কি অসুখ বিসুখ হলে তাকে একেবারেই শহরের হাসপাতালে নিয়ে যাওয়া লাগতো। তো সোহাগের যেই আত্মীয় যিনি যেখানে থাকতেন, তিনি খুবই একটু নিরীহ মানুষ ছিলেন। তার পরিবারেও খুব একটা মেম্বার ছিল না। তিনি খুব লোনলিভাবে বসবাস করতেন। তো তারই খুব নিকট এক আত্মীয় অসুস্থ হয়ে যায়, তার অবস্থা খুবই মুমূর্ষ হয়ে যায়। তো সেই আত্মীয়ের পাড়া প্রতিবেশী আসলে সোহাগের সেই আত্মীয়কে বা সোহাগের দাদাকে খবর দেয়, বলে যে ওর ব্যবস্থা তুমি করো, কারণ আর কেউ তাকে দেখার মতো নাই, তুমি ছাড়া তাকে এখন দেখার মতো কেউ নিয়ে যেতে পারবে না কোথাও, এবং তার যে অবস্থা হয়েছে তাকে হাসপাতালে নিতে হবে। তো যাই হোক, এই কথা শুনে সোহাগের দাদা তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সেই আত্মীয়কে হাসপাতালে নিয়ে যাবেন। তো তিনি মোটামুটি সব কিছু জোগাড় করা শুরু করেন। তার বাসাটা ছিল একেবারেই খালের পাড়ে, এবং তার জন্য খুব সুবিধা ছিল যাতায়াত করা। তিনি নৌকা বাইতেন, তার নিজের নৌকা ছিল সেখানে, এবং তার বাড়িটাও খুব এমন একটা জায়গায় ছিল যে তিনি তার যে ক্ষেত খামারি করতেন, সেই ক্ষেত খামারি থেকে একদম বেরিয়ে এসে তার বসত বাড়ির পাশ দিয়েই তার একটা ঘর ছিল একেবারে খালের কিনারায়, এবং সেই খালের কিনারা ঘাটটা তিনি মাচা দিয়ে আরেকটু বাড়িয়ে নিয়েছিলেন। সেখানে তিনি মাছ ধরতে পারতেন, এবং তার থাকার জন্য কোনো ঘর ছিল, তার ওখানে বিশ্রাম নেওয়ার জায়গা ছিল, এবং সেখানে তিনি বসে সময় কাটাতেন। খুব সুন্দর একটা পরিবেশ, এবং সেখানেই তার নৌকাটা বাঁধা থাকতো। তো তিনি সেই আত্মীয়কে নিয়ে এসে নিজের সেই ঘরে তোলেন। তো ভাবছিলেন যে এখানে রেখে কি চিকিৎসা করা যায় কিনা, পরে চিন্তা করলেন যে না, এটা হবে না। তো তিনি তারপর সময় করে একদিন তার নৌকায় উঠিয়ে আত্মীয়কে নিয়ে রওনা দিলেন তিনি। তো বিভিন্ন খাল পার হয়ে, বিভিন্ন জায়গা পার হয়ে, নদীর অংশ পার হয়ে, নদী পার হয়ে চলে গেলেন তিনি শহরে, এবং শহরে গিয়ে তিনি সেখানে অনেক কষ্টে সেখানে নিজেই নৌকা করে এসছেন, এসে সেখানে অনেক কষ্টে সেখানকার যে ভ্যান গাড়ি ম্যানেজ করে তার সেই আত্মীয়াকে নিয়ে তিনি চলে গেলেন হাসপাতালে। তা হাসপাতালে ভর্তি করাও ছিল একটা বিশাল কষ্টের ব্যাপার। ভর্তি করলেন, এবং সারাক্ষণ ওখানেই থাকতে হলো তাকে। তার এই কয়দিন তার নিজস্ব কাজকর্ম কিছুই হলো না। অনেক সেখানেই খেলেন, কোনো মতে কষ্টসৃষ্টে খাওয়া দাওয়া করলেন, কষ্টসৃষ্টে দিন পাত করলেন, করে প্রায় যখন সপ্তাহখানেক হয়ে গেছে, এখন এখানে তার যে এমনকি তার অর্থবিত্ত যতটুকু, তিনি খুব বিত্তশালী ছিলেন না, তারপরও তার যতটুকু ছিলেন ওখানে তার প্রায় শেষ হয়ে গেল এমন অবস্থা। তো এই অবস্থায় তাকে ডাক্তার জানালো যে আপনার রোগীর অবস্থা কিন্তু খুবই খারাপ, উনি যে কোনো সময় চলে যাবেন, আর কেউ থাকলে খবর দেন। তো সোহাগের দাদা আসলে বললেন যে আর তো কেউ নাই, আসলে আমি তার একমাত্র মানুষ। তো বলে ঠিক আছে, তাহলে আপনি থাকেন, দেখেন কি অবস্থা। তো সোহাগের দাদা ওখানে বসে দোয়া করতে রাখলেন, আর তো কিছু করার নাই। তো যাই হোক, পরদিন ভোরবেলা তার সেই আত্মীয়া মারা গেল। তো মারা যাওয়ার পর খুব মন খারাপ হলো সোহাগের সেই দাদার, তিনি খুব কষ্ট পেলেন। এখন কি করবেন তিনি চিন্তা করলেন যে হ্যাঁ, পাড়া প্রতিবেশীকে তো খবর দিতে গেল, আমাকে যাওয়া লাগবে, আমি হাসপাতালে এই লাশ রেখে কিভাবে যাব। তো তিনি সেই বডিটা নিয়ে তিনি বের হলেন। বের হয়ে তিনি আবার একটা ভ্যান ঠিক করলেন, করে সেখান থেকে সেটাকে নিয়ে চলে আসলেন তার সেই নৌকার ওখানে, এবং ওই নৌকার এখানে এসে দেখলেন যে তিনি খোঁজ নিতেন প্রতিদিনই। তারপরও তার মানুষজনের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছিল। তারা বললো যে কি ব্যাপার, বললো যে এরকম আমি প্রতিদিনই বলতেন আপডেট যে আমার আত্মীয় এরকম অবস্থা। তো যাই হোক, তিনি সেই ডেড বডিটাকে তাদের সহায়তায়, আরও অন্য নৌকার লোকদের সহায়তা, তার নৌকায় তুলে তিনি সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলেন। তো রওনা দিচ্ছেন যেখানে নাকি বিজি শহরের যে অংশটা সেটা পার হয়ে গেছেন, এবং তিনি রওনা দিয়েছিলেন দুপুরের পরে। সকালে তিনি সেই ডেড বডি বুঝে পেয়েছেন, এবং দুপুর হয়ে গেছে সেখান থেকে ওখানে আসতে দুপুরের পরে তিনি বের হয়েছেন। তো নদী পার হয়ে যাচ্ছেন, একেবারে এই গ্রাম অঞ্চলে ঢুকে গেছেন সেখানে, তাতে গহীন গ্রাম যেখানে এখন যাচ্ছেন, এবং তখন অলরেডি বিকাল গড়ায় যাচ্ছে, একেবারে বিকাল গড়ায় যাচ্ছে।
তো একটা জায়গা দিয়ে তিনি যাচ্ছেন, সেখানে তিনি দেখছেন যে নদীর পাড়ে বিশাল বাগান, গাছের বাগান, বিভিন্ন গাছগাছালিতে ছেয়ে আছে। আর তার অপর পারে নদীর আরেকটা পাশে, নদীটা এখানে সরু, সেই জায়গায় সমতল ভূমি, মানে সমান, মানে জায়গাটা একেবারে সমান, মানে মনে হচ্ছে যে একেবারে মাটি কেটে নেওয়া হয়েছে, একদম সমান হয়ে গেছে। তো তিনি মানে এক সময় হয়তো এখানে ভাঙন হয়েছে, এটা হয়তো আরো ছোট ছিল, জায়গাটা ভেঙে এরকম হয়েছে। যাই হোক, তিনি ওটা পাড় দিয়ে যাচ্ছেন। এই সময় তিনি দেখলেন লম্বা মতো একটা লোক, সেখানে একটা ফতুয়া পরা, বেশ লম্বা ফতুয়া পরা, এবং তার গলার মধ্যে গামছা পেঁচানো, এবং তখন শীত আসি করতেছে এরকম একটা সময়। তো এরকম একটা সময় সে মানে সে দাঁড়ায় আছে সেখানে, এবং গামছাটা শীত যখন আসি করে অনেকেই মাফলারের মতো গলার মধ্যে পেঁচায় রাখে গ্রামে, আর যতটুকু পারে আর কি সে মাফলার গামছা দিয়ে কভার করে না নিজেকে। তো সেই লোকটা ওখানে দাঁড়ায় আছে, তাকে দেখে হাত দেখালো এরকম, এবং লোকটার গাত্র বর্ণ বেশ ঘন কৃষ্ণবর্ণের লোক, বেশ 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 কালো গায়ের রং, তো হাত দিয়ে এরকম দেখাচ্ছে তাকে। তো তিনি চিন্তা করতেছেন, যখন কাজ দিয়ে তিনি যাচ্ছিলেন পাড়টা, তিনি একটু তাকায় দেখতেছেন উপরে, যে উপরে কি ওই পাশে পাড়ে। তো পাড়ের মধ্যে কিন্তু দূর দূরান্ত পর্যন্ত তিনি শুধু দেখেছেন প্রান্তর, এবং দূরে হয়তো কিছু ঘর বাড়ি আছে অনেক দূরে। তো লোকটা দাঁড়ায় আছে, মানে তিনি অবাক হলেন। তিনি বললেন যে কি ব্যাপার? তিনি জিজ্ঞেস করলেন কই যাইবেন? কই যে আমার অমুক জায়গায় লয়ে যাও। তো ওই যে উনি যেখানে যাচ্ছেন সেই জায়গার নামই বললেন। তো সোহাগের দাদা তো একটু অবাক হলেন যে একই জায়গায় যাবে, তো চিনে না। আপনার তো চিনি না, দেখি নাই কোনোদিন। তো কোনো অসুবিধা নাই, দেখ মানে আমার নিয়ে যাও। তো তিনি আস্তে করে ওই নৌকা আস্তে করে একেবারে কর্নারে ভিড়ালেন। তো লোকটা দেখা গেল উপর থেকে খুব সাবলীলভাবে তার নৌকায় নেমে আসলো। এটা তিনি একটু অবাক হলেন যে এত সাবলীলভাবে, বেশ উঁচু জায়গা, এখান থেকে নামতে গেলে, কারণ পাড়টা সমান হয়ে গেছে ওখানে, এখান থেকে নামতে গেলে তিনি নিজেও চিন্তা করলেন, তিনি বেশ বলশালী ছিলেন সোহাগের দাদা, তিনি চিন্তা করলেন তার অনেক কষ্ট হতো এখান থেকে নামতে গেলে, এত সহজে কোনো মতেই পারতেন না। এবং তার নিজের নৌকা আছে, তিনি নদীর পাড়েই থাকেন, মানে খালের পাড়েই থাকেন তিনি। তো একটু অবাক হলেন লোকটা, এবং লোকটার ওজন এত যে তার নৌকা বেশ খানিকটা, এমনি তো তিনি ডেড বডি নিয়েছেন, ডেড বডিতে এমনি একটু ভার বেশি হয়, তারপরও এরকম অবস্থা। তো মানে লোকটা নামাতে মনে হল নৌকাটা একটু টেবে গেল বেশি। তো সোহাগের দাদা বলতেছেন যে আপনি একটু ঠিক করে বসেন, নৌকার ব্যালেন্স মানে ঠিকঠাক। তো লোকটা একটু হাসি দিল, আর কিছু বলল না। তো তিনি লোকটার চেহারা খেয়াল করার চেষ্টা করলেন। চেহারাটা খুব বেশি ভালো বোঝা যাচ্ছে না, কারণ সে গামছা দিয়ে তার ঠোঁটের কাছটা ঢেকে রেখেছে, চোখটা নাকটা দেখা যাচ্ছে। তো এর মাঝে কিন্তু সন্ধ্যা ঘনায় আসতেছে, একেবারেই মানে দেখা গেছে যে অন্ধকার, মানে শুধু হালকা একটা নীলচে ভাব আছে আকাশে, এবং কঠিন অবস্থা। তো মানে জায়গাটা একেবারে অন্যরকম লাগছে তখন, গাছগাছালির মধ্যে একটা ঝিঝি পোকার ডাক, অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে তখন অলরেডি। তো সোহাগের দাদা তাকে বললেন একটু সামনে, যে মানে তিনি জায়গা ছেড়ে দিয়ে একটু ছইয়ের দিকে গেলেন, যে তিনি বলতেছেন যে নৌকায় কিন্তু লাশ আছে, ঠিক মতো বসেন, অসুবিধা নাই। হ্যাঁ, এভাবে বলে তিনি আস্তে করে তার বৈঠাটা নিয়ে বললেন যে আমার একটু সাহায্য করেন এই বৈঠা মারতে, বলে তিনি ছইয়ের মধ্যে ঢুকে গেলেন। তো তিনি ভাবলেন যে এটা জানায় দেওয়া ভালো যে নৌকাতে লাশ নিয়ে যাচ্ছেন তিনি, আর সেই লাশ তিনি ঠিক রাখার জন্য তিনি যে কাঠের একটা কফিন নিছেন, সেখান থেকে একটা কাঠের বাক্স আর কি, মানে তখন তো এত অ্যাডভান্স কফিন আসে না, কাঠের বাক্স, এবং সেটার মধ্যে চা পাতা দিয়ে রাখছেন। তো একটা স্মেল চলে আসছে অলরেডি কেমন জানি। তো তিনি অলরেডি চলে গেলেন ওই পারে, গিয়ে তিনি বৈঠা বাওয়া শুরু করলেন। তো এই পাশেও বৈঠা বাজছে, তিনি শব্দ পেলেন যে তার এক্সট্রা যে বৈঠা দাঁড়টা ছিল সেটা বাজছে ওই লোকটা। তো অনেক দূর তারা চলে আসছে, এখন যেখান থেকে যাচ্ছেন তারা, আকাশে কিন্তু তখন একটা ক্ষয়িষ্ণু চাঁদ, এবং বেশ হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে চারিপাশ, কারণ এই শীতের আগের যে সময়টার কুয়াশা মাঠের থেকে ধেয়ে আসে একেবারে খালের উপর, পুরো জায়গাটা একেবারে মানে ধেয়ে গেছে এই কুয়াশাতে। এবং তাদেরকে যেতে হবে একটা জলাভূমির উপর দিয়ে, যেখানে শুধু গাছগাছালি এর মধ্যে দিয়ে খাল চলে গেছে এরকম পেঁচায়। তো অনেকটা মানে ভয় পাওয়ার মতোই অবস্থা। তো সোহাগের দাদা একটু ভয়ও পাচ্ছিলেন, কিন্তু এই লোকটা থাকাতে আবার চিন্তা করলেন থাক, সাথে একজন মানুষ তো আছে, কারণ এরকম ডিপ একেবারে মানে গাছগাছালির মধ্যে দিয়ে খালের ভিতর দিয়ে নৌকা নিয়ে রাতে যাওয়া, এটা একটু অন্যরকম ফিলিংস। তা আবার সাথে একটা লাশ আছে। তো তিনি যখন নাকি ওই লোকটাকে দেখছেন সাথে আছে, তখন তার মনে একটু শান্তি আসছে যে একজন মানুষ তো আছে সাথে। তো ওই লোকটা
ওই যে যখন বাগানের কাছাকাছি চলে আসছে, মানে সেই বাগান বলতে সেই খালের ভেতরে গাছপালা যেখানে, তো সেখানে আসতে লোকটা তাকে বলল যে এক কাজ করেন, আপনি কি ঘুমাইবেন? আপনি ঘুমান, তাহলে আমি সামনে নিয়ে যাই, আমি সামনে দিয়ে বাই। তো ওই লোকটা তখন বলতেছে যে তাকে এই সোহাগের দাদা বলতেছে, ক্লান্ত হয়ে গেছিল সারাদিন খুব, সে বলতে ঠিক আছে আমি একটু ওইখানে শুয়ে থাকি, হ্যাঁ আপনি তাহলে করেন, বেয়ে নেন। তো ওই লোক নাকি তখন তার সেই বইটা দাঁড় দিয়ে গুতা দিয়ে নিজে নৌকার মাথা ঘুরায় ফেলে আর কি। লোকটা যেখানে মানে লোকটা পেছনের দিকে ছিল, তো লোকটা সামনের দিকে নৌকা ঘুরায় ফেলে লোকটা বওয়া শুরু করে। তো সোহাগের দাদা মনে করে যে ঠিক আছে ওই লোক তো চিনেই ওই জায়গায় যেখানে যাচ্ছি, সেও বলে ওই জায়গায় যাবে, তা আমি একটু ঘুমাই। তার মানে খুব ক্লান্তি, মানে ক্লান্তিতে একদম চোখ লেগে আসতেছে। তো তিনি ছইয়ের নিচে তো আর গেলেন না, ওখানে তো লাশ রাখা তার কাছে খারাপ লাগে, তিনি এই পাশে শুয়ে পড়লেন, মাথাটা দিলেন গুলির কাছে, পা দুইটা সেই ছইয়ের দিকে দিয়ে শুয়ে আছেন। তো চোখে ঘুম লেগে আসতেছে, জ্বর আসতেছে, চোখে দেখতেছেন আকাশে চাঁদটা মাঝে বারবার কেমন জানি কুয়াশায় ঢেকে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে চারিপাশে, এবং একটা কুয়াশা মানে ছেয়ে যাচ্ছে। তো তিনি বেশি হয়তো তার এখানে একটা চাদর ছিল, সেটা টেনে গায়ে নিয়ে নিলেন, তিনি ঠান্ডা লাগতেছে। তো কখন যে ঘুমায় গেছেন তার খেয়াল নাই। এর দুলুনি, নৌকার দুলুনিও আছে। একটা সময় তিনি দুলুনির মধ্যে হঠাৎ করে মানে ফিল করতেছেন মনে হচ্ছে কেমন যে নৌকা বেশি দুলতেছে, মানে বেশ দুলতেছে নৌকাটা। এর মাঝেই তার সেই দুলুনিতেই ঘুম ভাঙলো। তো দুলুনিতে ঘুম ভাঙার পর তিনি দেখতেছেন যে চারিপাশে চোখ বুলেন, কয়েক সেকেন্ড বুঝতে পারেন নাই তিনি, অন্ধকার, এবং অন্ধকারের মধ্যে হালকা আকাশের আলো মানে চাঁদের আলো মাঝে মাঝে ফাঁক ফোকর দিয়ে আসতেছে। দেখলেন যে তিনি নিবিড় গাছপালার মধ্যে ঢুকে গেছেন তার নৌকাটা নিয়ে। নৌকাটা এমন একটা জায়গায়, যে জায়গায় পানির মধ্যে তিনি ভেসে আছেন, বাট উপরে অনেক গাছপালার পাতা, মানে একেবারে আলো, সামান্য কিছু আলো ঢুকতেছে এরকম, এবং দূরে তিনি দেখতেছেন কিছু জোনাকি উড়ে যাচ্ছে আর কুয়াশা ভেসে ভেসে আসতেছে, আর কোনো এর মধ্যে নৌকাটা দুলতেছে বেশ, এরকম দুলতেছে, বেশ দুলতেছে। তো এই দুলুনিতেই তার ঘুম ভাঙছে। তিনি চিন্তা করলেন ঘটনা কি, এটা কোথায় আসলাম। উঠে বসলেন তিনি, একেবারে উঠে বসে তিনি এরকম তাকালেন এদিক ওদিক। তারপর তিনি সাউন্ড দিলেন, এ ভাই ওই। দেখলো যে কোনো খবর নাই, মানে কোনো শব্দ আসতেছে না। তারপর তিনি হঠাৎ করে শব্দ পেলেন, কেমন একটা মানে বিকৃত শব্দ, কেমন জানি পড়াত করে একটা শব্দ পেলেন কেমন। তো তিনি একটু অবাক হলেন যে ঘটনাটা কি, মানে কি ব্যাপারটা, কি ঘটতেছে। তো তিনি আস্তে করে শব্দটা পাইছেন তিনি ছইয়ের ভেতর থেকে। তো তিনি আস্তে করে তার বইটাটা হাতে নিয়ে তিনি মানে একটু ভয় পেয়ে গেছেন তিনি এরকম পরিবেশে। আস্তে আস্তে হেঁটে হেঁটে ঘামাগুড়ির মতো দিয়ে তিনি তার হাতের যে বইটাটা নিয়ে চলে গেলেন ছইয়ের কাছে, যে ছইয়ের মাথার মধ্যে পর্দা দেওয়া ছিল। পর্দাটা হচ্ছে চটের পর্দা। তো তিনি আস্তে করে চটটা একটু সরাইছেন। তো সেখানে কোনো বাতি কিন্তু জ্বলতেছিল না, খুবই অবাক কাণ্ড। এবং কেন রাত এসে তারা কিন্তু নর্মালি একটা কুপি টুপি জ্বালায় না, কিন্তু ওনারা কুপি জ্বালান নাই তখন, কেন চাঁদ ছিল আকাশে হালকা। তো এর মাঝে সরাইছেন, তো তিনি কিছু দেখতে পাচ্ছেন, অন্ধকার তো, আর ওই মাথাও পর্দা নামানো। তো তিনি ওখান থেকে আবার ডাক দিলেন, এ ভাই, কোনো শব্দ নাই। যখন নাকি তিনি এ ভাই বলছেন, তখন দেখলেন দপ করে একজোড়া চোখ জ্বলে উঠলো সে ছইয়ের ভিতরে। মনে হলো যে অন্ধকারের মধ্যে দপ করে চোখ জ্বলে উঠলো, এবং সেটা পলকও ফেললো একবার। মানে চোখের যে মালিক, তার চোখের মানে যে চোখের যে সে পলক ফেললো, পলকের নিচে চোখ দুটো জ্বলতেছে। তারপর তিনি গর করে শব্দ পেলেন, তার বুকে একেবারে আত্মা মানে পানি হয়ে গেল। মানে ঘর শব্দটা তার কাছে মনে হলো একটা গর্জন টাইপের, মানে কাইন্ড অফ কোনো বড় কুকুর বা কিছু যদি গর্জন করে। তো তিনি কখনো নেকড়ের গর্জন শুনেন নাই, বাট বড় কুকুর যদি ডাকে যেরকম লাগে সেরকম গর্জন তিনি শুনছেন, যে কুকুর অনেক সময় ভয়ঙ্কর অফেন্ডেড হইলে ওইভাবে সাউন্ড করে। তো তিনি আস্তে করে পিছায় গেলেন নিজের অজান্তেই 2 পা। তখন তিনি দেখলেন তার দিকে এগোয়ে আসছে সেইটা, মানে যে সেই যেই 2 চোখের মালিক কাছে আসতেছে। তো তিনি ভয়ে ভয়ে একেবারে গুলুইর কোনায় চলে গেলেন। এক সময় তিনি দেখলেন বড় একটা মুখটা অনেকটা কুকুরের মতো এসে তাকায় আছে তার দিকে। তারপর তিনি ভালো মতো খেয়াল করে দেখলেন সেটা কিন্তু ওই লোকটাই, মানে যেই লোকটাকে তিনি তুলছেন, কারণ তার গায়ে সেই লোকটার কাপড়, মানে কাপড় পরা আছে লোকটা, যে সেই যে লোকটা যে কাপড় পরা সেটাই, এবং তার গলার মধ্যে সেই গামছাই ঝুলে আছে, এবং তার মুখটাকে তার কাছে মনে হচ্ছে অনেকটা কুকুরের মতো। তো লোকটা তার দিকে তাকে খাক করে হাসলো, এবং এইটাতে তিনি এত ভয় পেলেন তিনি ঝাঁপায় পড়লেন পানির মধ্যে। পানিতে পড়েই ফিল করলেন যে পানি অসম্ভব ঠান্ডা,
কিন্তু তার কিছু করার নাই, তিনি এত ভয় পেয়েছেন তিনি সাঁতরানো শুরু করলেন। তো তিনি দেখলেন যে পানি খুব একটা গভীর না, তিনি যেখানে পড়ছেন সেই জায়গাটাতে তিনি চাইলেই দাঁড়াইতে পারেন এরকম আর কি, তার বুক সমান পানি হবে। তো তিনি কোনো মতে সাঁতরায় দৌড়ায় মানে যেভাবে পারলেন মানে ছুটতে ছুটতে মানে এরকম করতে করতে তিনি একটা গাছ পেলেন, একটা গাছ পেয়ে সেটা ধরে তিনি বেয়ে উপর উঠে গেলেন। বেয়ে যত দ্রুত পারলেন উপর উঠে তিনি বসে ঠকঠক করে কাঁপতেছেন। এবং এই যে আকাশে চাঁদ, ধোঁয়াটে চাঁদ, বারবার ঢেকে যাচ্ছে চাঁদ, আবার বের হয়ে আসতেছে, তিনি কিন্তু গাছেরই উঁচু ডালে বসে দেখতে পাচ্ছেন তার নৌকাটা সেখানে রয়েছে, সেটা দুলতেছে। তো তিনি একটা ডালের মধ্যে বসে জাপটে ধরে, মানে মোটা একটা ডাল জাপটে ধরে তিনি দোয়া পড়তে লাগলেন, আর কিছু করার নাই তার। তো কখন যে তিনি ডালের মধ্যে ঘুমাইছেন, মানে আল্লাহর অশেষ রহমতে তিনি পড়ে যান না ওইখান থেকে, তো তিনি ওখানে ঘুমাইছিলেন এবং তার ঘুম ভাঙলো যে তখনও দেখলেন যে ঘুমের মধ্যেও তিনি জাপটায় ধরে রাখছেন ডালটায়, মানে ধরে রাখছেন হাত দিয়ে এরকম। তো তখন অলরেডি রাত পার হয়ে ভোর হয়ে গেছে এবং আকাশ ফিকে আজান দিয়ে ফেলছে, এরকম একটা অবস্থা। তো তিনি ওখানে বসে একদম ক্লান্তভাবে অনেকক্ষণ বসে থাকলেন। তো যখন আলো আরেকটু বেরোলো, তো তিনি ওখান থেকে আস্তে 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 করে গাছ থেকে নামলেন। নেমে পানির কাছে যাওয়ার সাহস পাচ্ছেন না। একটু পরে দেখলেন যে ওখান থেকে নৌকা আসতেছে। তো একটা নৌকা আসতেছে, তিনি চিৎকার করলেন, নৌকাকে দেখে চিৎকার করলেন। চিৎকার করার পরে সেই নৌকার মানুষ আসলো, এসে কাছে এসে তাকে বললো কি হয়েছে। তো তিনি মানে আমার বললেন যে আমার বাঁচাও। তো তারা তখন নৌকায় নিলেন, নৌকায় নিয়ে তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার। তো তিনি বললেন যে আমার নৌকা ওইখানে। তো অনেক কথা বললেন আর কি, যে এখানে আমার এরকম আত্মীয়ের লাশ আছে নৌকার মধ্যে এসে। তো তারা সাথে সাথে তাদের কাছে নৌকার মধ্যেই ট্যাটা ছিল, লাইক কোচ যেটাকে বলে, তো কোচ বা ট্যাটা, সেটা নিয়ে তারা মাছ শিকারি আর কি জেলে। তো তারা নৌকা নিয়ে গেল ওনার নৌকার কাছে। তো গিয়ে সেই নৌকার মাঝে আর কোনো দেহাবশেষ পেল না তারা কিছু রক্ত পেয়েছে, কিন্তু কোনো দেহাবশেষ নাই, কোনো মানুষ নাই, নৌকা ফাঁকা, মানে তার নৌকাটা পুরাই ফাঁকা। তো যাই হোক, সেই নৌকা নিয়ে আসা হয় এবং আনার পরে খুবই খুবই দুঃখে ছিলেন সোহাগের সেই দাদা। খুবই মন খারাপ ছিল তিনি, মানে একেবারে মানে চরম মানে মন খারাপে পড়েন তিনি আসলে, এবং অসুস্থ হয়ে যান। তিনি ফিরে আসার পর তিনি অসুস্থ হয়ে যান এবং কাউকে কিছু বলতে পারতেন না, শুধু ভয় পেতেন, তার সেই ঘরটা তো থাকতে পারতেন না। আর যেহেতু তিনি একা মানুষ ছিলেন, কেউ তাকে আসলে সঙ্গ দিত না। তো এরকম ভাবে কাটতে থাকে। তার 3 মাস পর, তিনি ফিরে আসা 3 মাস পরে ছিল কুরবানির ঈদ, এবং সেই কুরবানি ঈদের দ্বিতীয় দিন নাকি তিনি মারা যান। এবং তার মারা যাওয়াটাও বেশ রহস্যময় ছিল। তিনি তাকে ওই ঘরে পাওয়া গিয়েছিল মৃত অবস্থায়, তার যে ঘরটাতে, এবং তিনি তাকিয়েছিলেন চোখ খোলা অবস্থায়। তো এই ছিল সোহাগের পাঠানো তার দাদার ঘটনা। আর এখন চলে যাব আরও একটা ঘটনায়। এই ঘটনাটি যিনি শেয়ার করেছেন তিনিও চাচ্ছেন না তার নাম শেয়ার করতে। তিনি বলেছেন সঙ্গত কারণে আমি আমার নাম শেয়ার করতে চাচ্ছি না। যাই হোক, তিনি কুষ্টিয়া থেকে ঘটনাটা শেয়ার করেছেন এবং তিনি আমি ঘটনা শেয়ারের সুবিধার্থে তার একটি নাম দিয়ে দিচ্ছি। তার নাম আমি ধরে নিলাম আনিস। তো এই আনিসের এক বন্ধুর বাসা নিয়ে আনিস একটা ঘটনা শেয়ার করেছে, যে আনিসের এক বন্ধু সে একটা জায়গায় একটা বাসা তৈরি করে এবং তার বিয়ের পর তিনি বাসাটা তৈরি করেন। এবং এটা এমন একটা জায়গায়, সেই জায়গাটা ছিল আসলে খোলামেলা একটা জায়গা, গাছপালা সমৃদ্ধ, এবং ওই জায়গাটা আসলে বসত বাড়ি তৈরির জন্য ছিল না, বাট তিনি ওখানে বসত বাড়ি তৈরি করেন। তো বাসা তৈরি করার পরে তার বাসার একদিকের যে জানালা ছিল, সেটা হচ্ছে পশ্চিম দিকে একটা জানালা ছিল, সেটা খুললে নাকি সামনের একেবারেই গাছপালা, একেবারে পুরো ঘন জঙ্গলের মতো দেখা যেত। তো বাট ওখান দিয়ে অনেক বাতাস আসতো। তো এরকম একটা জায়গা। তো তার বাসাটা তিনি করেছিলেন দোতলা পর্যন্ত করার জন্য, তিনি ফাউন্ডেশন দিয়ে তৈরি করেছিলেন দোতলা পর্যন্ত করার জন্য, কিন্তু দোতলা আর তৈরি করা হয় নাই, নিচতলায় কমপ্লিট হয়েছে, উপরেরটা নির্মাণাধীন আছে। তো এই অবস্থায় তিনি নাকি সেখানে এখনও বসবাস করেন। এখন আরও বা কিছুটা তিনি দিনে দিনে এগুচ্ছেন তৈরি, মানে জিনিসটার কাজে অ্যাডভান্স হচ্ছেন বাসা তৈরিতে। বাট সেই বাসায় নাকি বেশ কিছু ঘটনা ঘটে। তো যেই ঘটনাগুলো আনিস শেয়ার করেছেন, যে ওখানে কি কি ঘটে সেটা তিনি বলেছেন। কিন্তু সেই একটা মজার ব্যাপার হচ্ছে যে বিভিন্ন ঘটনায় আমরা শুনি যে বাসায় বিভিন্ন জিনিস ঘটলে মানুষ বিভিন্ন রকম সাহায্য নেয়, বিভিন্ন রকম যেই ধর্মের মানুষ তার মতো তিনি চেষ্টা করেন সেই সমস্যা থেকে বাঁচার। কেউ যদি এই ধরনের প্যারানর্মাল জিনিস ফেস করেন, তো এখানে কিন্তু আনিসের বন্ধু সেটা করছেন না। তো যাই হোক, আমি তার প্রবলেমগুলো বলি যে তার কি ঘটে। তো তিনি যখন নাকি বাসাটা তৈরি করলেন, তো তখন তিনি যখন প্রথম
সব কিছু রেখে তিনি বাসায় ফার্নিচার সব গোছালেন। গোছানোর পর তিনি ঘুমিয়েছেন একদিন। তো তার বিছানাটা ছিল হচ্ছে সেই জানালার পাশেই। তো গরম লাগছিল, বেশ গরম লাগার কারণে তিনি মাথার কাছে জানালাটা খুলে দিলেন। তো জানালা খুলে দিলেই দেখলেন যে বাতাস ঢোকা শুরু করেছে, জানলা দিয়ে বেশ বাতাস আসছে এবং গাছগাছালিগুলো নড়ছে। তো অন্ধকার ঘর, রাতের বেলা ঘুমোতে গিয়েছেন, অন্ধকার ঘরে মানে রাতের যতটুকু আলো জানালা দিয়ে আসে ততটুকু আসছে। আর দূরে দেখা যাচ্ছে সেই দূরের গাছপালাগুলো নড়ছে, বাতাসে নড়ছে এবং সেখান থেকে বাতাস আসছে। তো ঘরটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। তো তিনি অনেকক্ষণ জানলায় দাঁড়িয়ে দেখলেন যে বাইরে জোনাকির খেলা, গাছগাছালির মাঝখানে জোনাকি উড়ে বেড়াচ্ছে ইত্যাদি। তো বেশ লাগলো তার কাছে। তো আনিসের বন্ধু এসে বিছানায় শুয়ে পড়লেন। তো শুয়েছেন, বেশ অনেকক্ষণ পর তার ঘুম এসে গেছে, তিনি ঘুমিয়ে গেছেন। তো ঘুমে হঠাৎ করে তার ঘুম ভাঙলো কি কারণে? তিনি মনে হলো যে তার কাছে যে তার এই যে বিছানাটা, তার যে খাটটা, সেটাতে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। তো তিনি ভালো মতো খেয়াল করেন যে ভূমিকম্প হচ্ছে কিনা। আর তিনি একাই কিন্তু এই রুমটাতে ঘুমাতেন, তার স্ত্রী এবং তার মেয়ে ভেতরের একটা রুমে ঘুমাতো, তিনি এখানে ঘুমাতেন। কারণ যেহেতু বাসাটা একটু মানে লোকালয় থেকে দূরে, তিনি চিন্তা করতেন যে এই বাইরের রুমটাতে তিনি পাহারার মতো থাকতেন আর কি। এই রুমটা একটু বাইরের দিকে তাদের। তো তিনি হঠাৎ মনে হলো যে কিরে, খাট কাঁপতেছে, কি ভূমিকম্প হচ্ছে নাকি? তো উঠে তিনি খেয়াল করার চেষ্টা করলেন, অন্ধকারে বুঝতে পারতেছেন না কিছু, মানে ঘুম থেকে ওটা হঠাৎ খাট বেশ কাঁপতেছে। এরপর তিনি খেয়াল করলেন যে তার খাটটা মনে হলো ছেঁচড়ায় অনেকটা চলে গেল সামনে জানলার কাছাকাছি, মানে ছেঁচড়ে মনে হলো কেউ টেনে বা ঠেলে জানলার কাছে পৌঁছায় দিচ্ছে মানে খাটটারে। তো তিনি একদম লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে ওঠার সাথে সাথে মনে হলো তাকে কেউ একজন চেপে ধরলো। তো ফিলটা এরকম হলো যে কেউ একজন দৌড়ে এসে হামাগুড়ি দিয়ে কিছু একটা কালো একটা অবয়ব এসে তার বুকের উপর চেপে উঠে গেল, উঠে তাকে গলা চেপে ধরলো। তো যেটাকে মানুষ বলে বোবায় ধরা, জাস্ট লাইক দ্যাট, বা আমরা সবাই বলি বোবায় ধরা। তো এরকম তার গলাটা চেপে ধরলো। তো তিনি শব্দ করার চেষ্টা করতেছেন অনেকক্ষণ, অনেক কথা বলার চেষ্টা করছেন, মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না, শ্বাস নিতে পারতেছেন না, ভয়ে তিনি একেবারেই শেষ হয়ে গেছেন। তিনি বুঝতে পারছেন যে তিনি কিন্তু ঘুমে না, তিনি জাগ্রত। তো তিনি অন্ধকারের মধ্যে দেখতেও পাচ্ছেন না কি, বাট তার কাছে মনে হচ্ছে একটা অবয়ব, কালো অবয়ব তার গলা চেপে ধরে রাখছে। অবয়বটাকে তিনি এত অন্ধকারে ঠিক মতো ডিটেক্টও করতে পারতেছেন না। তো তিনি অনেকক্ষণ চেষ্টা করলেন। তো এক সময় তার মানে ধম যখন চলে যাচ্ছে, তিনি মনে মনে দোয়া পড়ার চেষ্টা করছেন, তখন ওইটা ঠট করে ছেড়ে গেল তাকে, চোখ যেটা বোবায় ধরলে হয়। তো তিনি মানে শ্বাস নেওয়া শুরু করলেন একবারে, এবং তিনি উঠে বসলেন। উঠে বসে তাকায় দেখতেছেন, তার সাথে সাথে বাতি জ্বাললেন, ঘরের বাতি জ্বেলে তিনি দেখতেছেন আসলেই তার বিছানাটা বেশ খানিকটা সরে আসছে, যেই জায়গায় তিনি ছিলেন সেখান থেকে সামনের দিকে জানালার কাছে চলে আসছে অনেকটা। তো তিনি বেশ ভয় পাইছেন। তিনি তাড়াতাড়ি উঠে তার ঘরের ভিতরে একটু খেয়াল করলেন, তার ওয়াইফকে জিজ্ঞেস করলেন সব ঠিক আছে কিনা। নক করে তার ওয়াইফ ঘুম চোখ ওঠে, বলছে কি হয়েছে, কি সমস্যা? বলে যে এরকম আমি একটু মনে হলো যে ঘুমের মধ্যে ভূমিকম্প হইতেছে। তো তার ওয়াইফ বললো যে না, আমরা তো কিছু টের পাই নাই। তিনি তখন চিন্তা করলেন যে না, আর কথা না বাড়াই, বললো আচ্ছা ঠিক আছে, ঘুমাও তোমরা, বলে তিনি শুয়ে থাকলেন এবং তিনি ওই জানালাটা বন্ধ করে দিলেন। জানালাটা বন্ধ করে শুয়ে থাকলেন অনেকক্ষণ। তো তারপর আর কিছু ঘটলো না। তো এরপর দিন তিনি জানালা বন্ধ করেই ঘুমাইলেন ঘরে, এবং নাথিং হ্যাপেন, মানে কিছুই হলো না, নর্মালি তার ঘুম হলো, ঘুমায় গেলেন তিনি। তো তিনি চিন্তা করলেন আচ্ছা জানলা বন্ধ রাখলে কিছু হচ্ছে না। তো তিনি আবার জানলা খুললেন পরদিন, পরে চিন্তা করছেন যে কি মানে এরকম কিছু হয় কিনা। তো জানালা খুলে তিনি শুয়েছেন, অনেকক্ষণ শুয়ে আছেন। তার অনেকের কিছু হয় নাই, তার ঘুম লেগে আসছে চোখে, একেবারে ঘুম লেগে আসছে চোখে। হঠাৎ তিনি ফিল করলেন, মনে হলো দুইটা হাত, মানে বেশ মানে হাত মানে কি, মানে হাতের স্পর্শ যেরকম হয়, কিন্তু হাতের স্পর্শটা মনে হচ্ছে রোমশ হাত এসে হঠাৎ করে তার গলা চেপে ধরলো। তিনি শব্দ করতে পারতেছেন না একদম। একবার তিনি ফিল করছেন যে মানে কিছু একটা তার গলা চেপে ধরছে, তিনি শ্বাস নিতে পারতেছেন না, তিনি শব্দ করতে পারতেছেন না। তিনি দুই পা মানে ছটফট করতেছেন, দুই পা দিয়ে চেষ্টা করতেছেন ছাড়ানোর, এবং তিনি মানে একেবারে তার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে, তাকে চেপে ধরছে, মুখ দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না তার, এরকম একটা অবস্থা। এবং তিনি একদম ফিল করছেন দুইটা হাত চেপে ধরছে তাকে। তো তিনি অনেকক্ষণ চেষ্টা করতে করতে, দোয়া পড়ার চেষ্টা করতে করতে শেষ মুহূর্তে তিনি দোয়াটা পড়তে পারছেন, আর সাথে সাথে তাকে ছেড়ে চলে গেছে। তো তিনি বুঝলেন যে এই যে সমস্যা, মানে এইটা সমস্যাতে জানালা খুলে আর ঘুমানো যাবে না, এটা তিনি বুঝে ফেললেন ওই বাসায়। তো তিনি জানালাটা আবার লাগাই দিলেন, লাগাই দিয়ে তিনি ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু ওই দিন আর ঘুম হলো না।
তো এরপরে তিনি এরপর দিন খেতে বসছেন টেবিলে খেতে বসছেন, তার ওয়াইফ আর বাচ্চা খেয়ে নিছিল, তো তিনি খেতে বসছেন একা, এবং ওই রুমটাতেই তিনি যেখানটায় থাকেন সেখানে। তো এখন ওই দিন গরমের সময়, মানে বেশ গরম লাগতেছিল, খেতে গিয়ে তার আর মানে হচ্ছে না। তো তিনি তার ওয়াইফকে বললেন যে হারিকেনটা আরো বাড়ায় দাও, ওখানে হারিকেন জ্বলতেছিল, কারেন্ট ছিল না, বলছে হারিকেনটা বাড়ায় দাও আর ওই জানলাটা খুলে দাও। ওখানে মানে ইলেকট্রিসিটি সব সময় ভাবে থাকে না। তো তার স্ত্রী গিয়ে করলো কি, জানলাটা খুলে দিল আর তিনি হারিকেনটা বাড়ায় দিলেন। হারিকেনে বেশ আলো হচ্ছে, এখন খাওয়ার টেবিলে উনি খাচ্ছেন। তো ওনার স্ত্রী চলে গেলেন ভেতরের রুমে। তো তিনি অনেকক্ষণ মাথা নিচু করে খাচ্ছিলেন, হঠাৎ করে তার মনে হলো তার সামনে যে জিনিসকে শাট করে চলে গেল হেঁটে। তিনি মানে খুবই অবাক, তিনি একদম স্পষ্ট দেখছেন যে সামনে দিয়ে কেউ গেছে। তিনি মাথা ফট করে উঁচা করলেন, খুলে দেখলেন নাই, এবং মাথা উঁচা করতে করতে তার মনে হয়েছে যে এই মাত্র তার চোখের সামনে দিয়ে কেউ বের হয়ে গেছে, মানে জাস্ট মানে ম্যাটার অফ লাইক মিলি সেকেন্ডের মধ্যে তার সামনে দিয়ে কেউ চলে গেছে। তো তিনি ব্যাপারটা খেয়াল করে তিনি একটু মানে অস্বস্তি ফিল করলেন, তিনি আবার খাওয়া শুরু করলেন। তো তিনি যখন আবার খাচ্ছেন, কিছুক্ষণ পর হঠাৎ করে মনে হলো আবার তার সামনে দিয়ে কেউ পাস করলো, এবং এইবার তার চুলের মধ্যে বাতাস লাগলো বেশ খানিকটা, তার মাথার চুলে মনে হলো ফট করে তার মুখের চুলের উপর দিয়ে বাতাস গেল। তো তিনি সাথে সাথে আবার তাকালেন, দেখলেন যে না, কেউ নাই পুরা। তিনি তার ওয়াইফের নাম ধরে ডাক দিলেন। তো ওয়াইফ একটু পরে আসলো, বললো যে আমি তো ভিতরের ঘরে। কি হয়েছে তোমার, কি? বলে না কিছু না। তো তিনি আর তাদেরকে বলতেছেন না ভয়ের জন্য, যে তারা যদি ভয় পায়, কারণ তিনি তো কাজে থাকেন, স্ত্রী আর সন্তান মানে তার বাসায় থাকে, তো তিনি এই জন্য বলে নাই। এবং তার সাথে যে থার্ড ইনসিডেন্ট, মানে যে ইনসিডেন্টের কথা আমাদেরকে আনিস শেয়ার করছে, সেটা হচ্ছে যে তিনি একদিন এরকম রাতের বেলা তিনি রাতে উঠছেন, উঠে তিনি রোজার মাস ছিল, তো সাহারি খাবেন আর কি, এরকম একটা সময়। তো হঠাৎ করে সাহারি খাওয়ার কাইন্ড অফ আগে, মানে সাহারি শুরু করার আগে মানুষ যখন ফ্রেশ হয়, দাঁত মাঝে আর কি, দাঁত ব্রাশ করে এরকম সময়, তো তিনি উঠে তখনও ঘুমায় আছে সবাই। তো তিনি তাদের যে বাথরুমটা ছিল তার যে রুমটা, তার রুমটার সাথেই। তো তিনি বাথরুমে যাওয়ার আগে তিনি মনে হচ্ছে যে তার কাছে যে কেউ একজন দাঁড়ায় আছে এখানে, মানে সেই বাথরুমের আশেপাশে। তো তিনি একটু অস্বস্তি ফিল করতেছেন যে কে দাঁড়ায় আছে এখানে, আমার বাসার মানুষ তো এখন রুমের ভেতরে, এখানে তো কেউ নাই। তো একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি তারপর চিন্তা করেন, দূর, আস্তে করে তিনি চলে গেলেন বাথরুমে। তো বাথরুমে যখন গেছে, বাথরুমে যে তিনি জাস্ট টুথব্রাশের মধ্যে পেস্ট নিয়েছেন, এই সময় ঠুস করে ইলেকট্রিসিটি যখন চলে গেছে, তিনি মানে একটু চোখে তো কয়েক সেকেন্ডে যেন ধাঁধা লাগে, তো সেই ধাঁধাতে তিনি মানে কিছুক্ষণ দেখতে পারেন কয়েক সেকেন্ড। তারপর যখন তিনি চোখ খুললেন বা চোখে শুয়ে আসলো, তখন দেখতেছেন যে তার যেই দরজাটা খোলা আর কি, তার ঘরের মানে বাইরের দিকে যে দরজাটা খোলা আর কি, উঠানের দিকে যে দরজা খোলা, সেখানে সেই দরজার সামনে দাঁড়ায় আছে একটা কুকুর, এবং কুকুরটার কালার লাল রঙের কুকুর, এবং বেশ বড়, এবং কুকুরটা গড়গড় করতেছে তাকে দেখে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন। তিনি চিন্তা করতেন তিনি এখন কি করবেন, কারণ তিনি দাঁড়ায় আছেন অন্ধকারে, এখানে বাতিও নাই, এবং মানে তিনি অবাক হয়ে গেলেন। তো কুকুরটা গড়গড় করতে করতে হঠাৎ ছুটে আসলো তার দিকে। তার একেবারে অন্তরাত্মা উড়ে গেছে আনিসের ফ্রেন্ডের। তিনি আসলে ভয়ের চোটে একদম হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছেন। মানে কুকুরটা তার বাথরুমে ঢুকে গেল দৌড় দিয়ে। তো তিনি ওই সময় পাগলের মতো লাইট টেপা শুরু করছেন আর কি, সুইচ জ্বালানোর জন্য। তার সুইচটা ভেতরে ছিল, তো ইলেকট্রিসিটি যে না এটা তার আর খেয়াল নাই। তিনি বারবার টিপতেছেন, আর তিনি মানে চিৎকার করবেন কিনা ভাবতেছেন। এই সময় ইলেকট্রিসিটি চলে আসছে। তিনি দেখলেন যে বাথরুমের ভেতরে কেউ নাই, পুরো বাথরুম ফাঁকা। তো প্রচন্ড ভয় পেয়েছিলেন তিনি অনেকক্ষণ মানে অবাক, মানে একদম স্থবির হয়েছিলেন আর কি। তো এটা হচ্ছে আনিসের ফ্রেন্ডের বাসার কাহিনী, এবং সে নাকি তারপরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাহারি খেয়ে দোয়া পড়ে সে গেছে। তো সে এরপর থেকে ওই জানালাটা খুলে না, ওই রুমটাতে থাকলে সে দোয়া পড়ে, কিন্তু তার ওখানে নাকি এখনও এই ধরনের ব্যাপার স্যাপার হয়, এবং এটাই আনিস শেয়ার করেছে আমাদের কাছে। এবং তিনি বলেছে বাসাটা এখনও আছে ওইরকমই, এবং ওখানে এখনও এগুলো ঘটে।
কিন্তু আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে যে আমি বুঝলাম না যে কেন ওনার ফ্রেন্ড, আনিসের ফ্রেন্ড, কেন তিনি ব্যবস্থা নেন নাই কোনো। আসলে এই ব্যাপারগুলোকে এইভাবে ফেলে রাখা ঠিক না। আপনি যদি শুনে থাকেন আনিস বা আপনার আসল নাম যা, আপনি তো শুনছেন, ছদ্মনাম ব্যবহার করে বলছি, তো আপনি যদি শোনেন, আপনি আপনার বন্ধুকে বোঝাবেন যে কোনো ব্যাপারকে এভাবে ফেলে রাখা ঠিক না। তার এই ব্যাপারে একজন মানে সিদ্ধ আলেম, মানে যিনি সিদ্ধ আলেমকে দিয়ে এটা তার এই জিনিসটা একটা বন্ধ করে নেওয়া বাসাটা, বা এটা নিজেই দোয়া দরুদ পড়া, সেখানে বসে তিনি যেহেতু একজন মুসলমান, তিনি দোয়া দরুদ পড়তে পারেন, তো তিনি যেন সেগুলো পড়ে সেখানে নিজের বাসাটাকে তিনি শুদ্ধ করে নেন, কারণ তার পরিবার সেখানে বসবাস করে, তো সেটাকে সিকিওর করা তারই দায়িত্ব। তো যাই হোক, এটা ছিল আরেকটা কাহিনী। আর তারপরে আমাদের কাছে আরেকটা ঘটনা পাঠিয়েছেন, তার নাম হচ্ছে মোনায়েম। এবং মোনায়েম তিনি বগুড়া থেকে পাঠিয়েছেন আমাদেরকে ঘটনাটা, এবং এটি তার চাচার একটি ঘটনা। তার নাম হচ্ছে এমডি মোনায়েম হোসেন শেয়ার করেছেন, এবং এটি তার চাচার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং সেই ঘটনাটিও একটা গ্রাম বাংলার ঘটনা। তো আমি চলে যাচ্ছি মোনায়েম হোসেনের ঘটনায়। তো মোনায়েম হোসেনদের মানে তাদের পৈতৃক যে ভিটা, সেখানে অনেক জমি জমা ছিল, অনেক জমি, এবং সেখানে আজ থেকে বেশ অনেক বছর আগের ঘটনা এটা। এবং চাষ, যেহেতু চাষ করতো, তারা ধান চাষ করতো সেখানে, এবং সময় মতো তাদের যথেষ্ট পরিমাণে সেচ দিতে হতো, এবং এই সেচ দেওয়ার জন্য মানুষ রাখা লাগতো যে পাম্প অন করতো, অথবা দেখা যেত পরিবারেরই কারো থাকতে হতো, যেহেতু নিজেদের পৈতৃক চাষের জমি। তো সেখানে চাষ, মানে সেখানে সেই রাতের বেলা পরিবারে কারো না কারো গিয়ে সেই চাষ, এই সেচ মেশিনটা অন করা লাগতো। তো এই সেচ মেশিন তাদের যেখানে ছিল, তাদের যে গ্রামটা, সেখানে মোনায়েম বলেছে যে তাদের যেই গ্রামের যে অংশটা যেতে হয়, তাদের যে জমির চকে যেতে হয়, সেই যাওয়ার পথটা নাকি একেবারে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে গেছে, একদম একে বেঁকে গেছে, এবং সেখানে যাওয়াটাই কেমন জানি। এবং তারপরে অনেক গাছগাছালি আছে, এবং সেগুলোর পাশে তাদের ওখানে একটা বাড়ি আছে, অনেক পুরনো বাড়ি। সেই বাড়িটা প্রায় আজ থেকে 70-80 বছরের পুরনো একটা বাড়ি সেখানে আছে, এবং সেই বাড়িটার থেকে একটু সামনে যেই ডানে হচ্ছে তাদের সেচ ঘর, যেখানে তাদের ওই সেই পাম্প থাকে, সেই পাম্প থেকে পানি তুলে ওই পাশে ফসলের ক্ষেতের মধ্যে ফেলে আর কি। তো এই সেচ ঘরে যেতে মানুষ চাইতো না, একটু ভয় সবারই, মানে একটু অন্যরকম লাগতো। রাতেই সাধারণত নাকি পাম্পটা চালাইতে হয়, রাতেই পানি নাকি দিতে হয়, যেটা মোনায়েম বলেছে যে পানি নাকি রাতে দিতে হয়। তো একবার তার চাচার দায়িত্ব পড়ছে এটা করতে, তার ছোট চাচার দায়িত্ব পড়ছে যে এই পাম্পে যাওয়ার। তো সবারই থাকে, তারও দায়িত্ব পড়ছে। তো তিনি খুব গাইগুই করতে করতে যে মানে যাবেন না বা যাবেন, এরকম করতে করতে বাসায়, তো তারপরও তিনি যাবেন আর কি, যেতেই হবে তাকে। তো তিনি রাতের বেলা বের হন। তো তখন গভীর রাত 1টা-1:30 এরকম সময়। তো তিনি বাসায় শুধু বলতেছিলেন যে আমি মানে আগে গেলে কি হইতো, সেই তো বলে আগে গেলে তোমার সেচ ঘরে থাকতে হইতো, তো যেখান দিয়ে যাও ওখানে মাঝখান দিয়ে যেতে হবে রাস্তা দিয়ে। তো ওই মানে তাদের মধ্যে একটা ভয় কাজ করে। তো তিনি সুন্দর করে হাঁটা ধরলেন সেখানে, এবং হাঁটতে হাঁটতে তিনি যাচ্ছেন পুরো রাস্তা দিয়ে, সুন্দর সেখানে মানে চাঁদ উঠেছে রাস্তায়, এবং অসাধারণ একটা পরিবেশ। তো যেতে যেতে এক সময় তিনি ঢুকে গেলেন বাঁশঝাড়ে। তো বাঁশঝাড়ে যখন তিনি ঢুকছেন, ওই সময় তিনি বেশ বাতাসের একটা তোড় পেলেন, বেশ শোঁ 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 করে শব্দ হচ্ছে, এবং বাঁশগুলো এরকম কাঁপতেছে। তো তিনি জানতেন যে তাদের ওখানে কথা প্রচলিত আছে যে বাঁশ যদি পড়ে থাকে, সেই বাঁশের উপর দিয়ে যাওয়া যাবে না। তো এটা কিন্তু একেবারেই সত্যি কথা, গ্রামে একদম প্রচলিত কথা, এবং এইটা আমি অনেক বড় আলেমকেও বলতে শুনেছি, যে তিনিই বলছেন, মানুষকে সাবধান করছেন যে গ্রামে যারা থাকেন তারা যদি কোনো বাঁশকে পড়ে থাকতে দেখেন গভীর রাতে, এটাকে ক্রস করে যাবেন না, এটা জিনদের কাজ। তো এটা জানতেন, সেই মোনায়েমের চাচাও জানতেন। তো তিনি একটু ভয় পাচ্ছেন, কোনো বাঁশ তখনও পড়ে নাই, কিন্তু বাঁশগুলো কাঁপছে, পাতাগুলো তিতির তিতির করে কাঁপছে, এবং বাতাসে রাতের অন্ধকার 12:30-1টার সময় তখন। তো তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে হেঁটে সেই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে অনেক ভয়ে ভয়ে পার হয়ে গেলেন। পার হয়ে সমান রাস্তা দিয়ে আসতেছেন। একটু পরে তিনি দেখলেন যে সেই বাড়িটা, পুরনো বাড়িটা সেখানে দাঁড়ায় আছে, সেই বাড়িটার সামনে দিয়ে আসলেন। তো বাড়িটার সামনে আসতে পরে তিনি একবার চিন্তা করতেছেন যে ভয় পাচ্ছেন, কেন বাড়িটাকে দেখলেই ভয় লাগে, এবং বাড়িটা পরিত্যক্ত, সেখানে কিন্তু কেউ থাকে না, অ্যাবান্ডন একটা হাউস। তো যখন
বাসাটা তিনি পার হয়ে গেছেন হেঁটে হেঁটে, মানে পুরোই মোটামুটি পার হয়ে গেছেন। তিনি এখন সেচ ঘরে চলে যাবেন, মানে বাসাটা পার হয়ে একটু পরেই সামনে গিয়েই ডানে হচ্ছে সেচ ঘর ঢোকার জায়গা। বাসাটা পার হয়ে গেছেন, এই সময় তিনি তার পেছনে ফটাস করে একটা শব্দ শুনলেন, মানে কাঠ যদি খুব জোরে বাড়ি লাগে সেরকম। তো তিনি লাফ দিয়ে সামনে পড়ে তাকালেন, তাকায় দেখলেন জানালাটা ঠাস করে খুলেছে, দুইটা পাল্লা, মানে সেটার যে পাল্লা ছিল দুইটা ঠাস করে খুলছে। এবং তিনি তাকাতেই মানে তিনি কিন্তু চাঁদের আলোতে দেখতেছেন, এবং তার ওই মানে রাতের বেলা খুবই হালকা চাঁদের আলো আছে, ফুল মুন না, ওইটা হালকা চাঁদের আলোতে তিনি দেখতেছেন যে তার চোখের সামনে পাল্লা দুটো ঠাস করে লাগলো, এবং এত জোরে লাগলো সেই মানে সেই ঘরের যে জানালার মধ্যে কাঠের জানালায় একটা ছোট্ট চিলতে ফ্রেমের মতো ছিল, সেখান থেকে কাঠ খুলে পড়ে গেল এত জোরে। তো তিনি ভয়ে কিছুক্ষণ দাঁড়ায় থাকলেন এখানে। মোনামের যে চাচা, তিনি শব্দ করতে পারলেন না, তিনি তাকায় আছেন। আবার দেখলেন তার এইবার ওই জানালার পাশের জানালাটা খুলে গেল ফটাস করে, এবং ওইটা কিন্তু মোটামুটি মানে ওইখানে যে ঘরটা, ওইখানে যে বাসাটা, সেই বাসাটার এক একটা ঘরে এক এক পাশে, এই পাশে দুইটা জানলা, ওই পাশে দুইটা জানলা। তো উনি এরপরে তাকানোর পরে দেখলেন পরের জানলাটা ফটাস করে করলো, আবার একইভাবে ফটাস করে লাগলো, এবং তারপরেরটা মানে একেবারে অর্ডার অনুযায়ী মানে ঠাস 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 করে খুলতেছে, ঠাস 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 করে মানে লাগতেছে জানালাগুলো। তো প্রচন্ড রকমের ভয় পেলেন তিনি আসলে মোনামের চাচার আসলে মানে কিছু মানে বলার মতো নাই। তো তিনি ভয়ে চিন্তা করলেন যে আমি সেচ ঘরের দিকে যাব না এইদিকে যাব। তো তিনি আবার উল্টা দৌড় দিলেন, সেই ঘর মানে ওই এলাকাটা পার হয়ে যাবেন। তো তিনি যখন ওই বাসাটা পার হচ্ছেন, তখন বাসার মধ্যে তিনি হাসির শব্দ শুনতেছেন, মানে খুব লাউডলি কোনো লোক হাসতেছে, এবং ভারী গলা, মানে গলাটা বেশ ভারী, বাজখাই কণ্ঠে হাসতেছে, এবং জানালাগুলো ফটাস 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 করে এই একইভাবে খুলতেছে আর লাগতেছে, খুলতেছে আর লাগতেছে। মানে এটা কোনোভাবেই মানে একটা মানুষের পক্ষে তো সম্ভবই না, একাধিক মানুষ যদি এই কাজ করে বিভিন্ন জানলায় দাঁড়ায় তাহলে সম্ভব। বাট এটা তো কোনো খেয়েতে কোনো কাজ নেই, এত রাতের বেলা ওনাকে ভয় দেখানোর জন্য একাধিক মানুষ ওখানে থাকবে, এরকম হবে, এটা তো সম্ভব না। তো তিনি দৌড়ায় যখন মানে সামনে চলে আসছেন, তখন তিনি হঠাৎ করে খেয়াল করলেন একটা ফিনফিনে কিছু সাদা, মানে এটা হতে পারে একটা মানে কি বলে, মনে হচ্ছে যে পাতলা কোনো কাপড়ের মতো সাদা, এটা উড়ে আকাশ দিয়ে মানে, এবং চাঁদের আলো এটার গায়ে পড়তেছে, উড়ে আসলো বাঁশের যে বাঁশঝাড়ের মধ্যে, এবং বাঁশঝাড়ের এক অংশে পড়লো, তারপর মনে হলো এক বাঁশ থেকে আরেক বাঁশের মধ্যে মানে ওই পারে চলে গেল, মানে তাকে ফলো করতেছে এরকম। আর তিনি এই সরসর শব্দ শুনতেছেন পাতার মধ্যে। তো মোনামের চাচার মানে একেবারে হার্টবিট এত বেড়ে গেছিল, তিনি আসলে একে দৌড়াতে দৌড়াতে তার হার্টবিট বাড়ছে, সেকেন্ডলি হচ্ছে তিনি ভয়ে একেবারে কাইল হয়ে গেছেন। তো দৌড়াতে দৌড়াতে তিনি একবারে শেষে চলে আসলেন তাদের বাসায়, এবং বাসায় এসে উঠানে এসে চিৎকার দিয়ে তিনি পড়ে গেলেন। তো চিৎকার দিয়ে পড়ে তিনি হাঁপাচ্ছেন, তার আসলে আর কোনো মানে নাই, মানে তার শ্বাস নেওয়ার অবস্থা নেই, কিন্তু এত দৌড়াইছেন তিনি। তো বাসার থেকে মানুষজন বের হয়ে আসলো, এসে তাকে নিল, নিয়ে তাড়াতাড়ি চোখে মুখে পানির ছিটা দিল, তাকে মানে বুঝেই নিল যে সে কিছুটা ভয় পাইছে। চেষ্টা অনেকে দায়ের উপর লবণ রেখে কি খাওয়ায় এরকম তাকে খাওয়ালো, এবং তাকে তারপরে দোয়া দুরুদ পড়া শুরু করলো বাসায় তাকে ই করার জন্য সুস্থ। তো তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হলেন ওই দিন রাতে, এবং মানে জ্বরে তার অবস্থা খুব কাহিল, প্রচণ্ড জ্বর উঠে গেছে, এবং তারা তখন সেই বাসায় যে ওষুধপাতি ছিল টুকিটাকি নাপা ইত্যাদি ইত্যাদিগুলো খাওয়াইলেন, খাওয়ায় তাকে চেষ্টা করলেন যে ঠিক রাখতে। তো পরদিন দিনের বেলা তাকে চিকিৎসা করা হলো, এবং যথারীতি ওই চিকিৎসা মানে ওই একজন এরকম আলেমকে নিয়ে আসলো। তিনি বললেন যে এরকম রাতের বেলা যাচ্ছিল, তো দুষ্টু জিন হয়তো তাকে ভয় দেখাইছে, এবং এটা এরকম যাওয়া উচিত না রাতে, কারণ তারা অনেক সময় ক্ষতি করে মানুষকে, এবং ক্ষতি মানে বেশ ক্ষতি করে। তা আপনারা এরকম একা একজনকে কখনো পাঠাবেন না সেচ ঘরে, পাঠালে সাথে আরেকজন দিবেন, দুইজন মানুষ মিলে যাক, দুইজন গেলে সাধারণত এরা এই সমস্যাটা করে না, একজনকে দেখলেই এইসব প্রবলেম তারা সাধারণত করে, হয়তো ভয় দেখায়। আর ওই জায়গা তো ওই একটা পোড়ো বাড়ি আছেই, তো সুতরাং এইটাই হয়েছে, আর কিছু না। তো দোয়া দুরুদ পড়ে দেন তিনি, পড়া পানি দেন, এবং বলেন যে ওষুধ খাওয়ান, জ্বর নেমে যাবে দিন পর, ভয় পাইছে তো এর জন্য মনে হয় এরকম হয়েছে। তো যাই হোক, তো মোনামের চাচাকে মোটামুটি এরকম দু একদিন চিকিৎসা দেওয়ার পর তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে যান, এবং তিনি এরকম গভীর রাতে আর একা কখনোই সেচ ঘরে যান নাই। এরপরে সেচ ঘরে অন্য মানুষ যেত, এবং একাধিক মানুষ যেত। তো পরে উনি গেছেন আরো মানুষের সাথে, একা আর কখনো যান নাই। তো এই ছিল মোনামের পাঠানো একটা ঘটনা। হ্যালো লিসেন, আসসালামু আলাইকুম।
প্রতিনিয়তই আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর বাছাইকৃত এপিসোডগুলো নিয়ে আসা হচ্ছে। সো আপনারা বলতে মানে কমেন্টে জানাতে ভুলবেন না যে আজকের এই এপিসোডটা আপনাদের কীরকম লাগলো, আর আপনাদের কীরকম রিলেটেড এপিসোড চাই এবং এই কথাটাও বলতে ভুলবেন না, কারণ আপনাদের জন্যই আমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর এপিসোড নিয়ে হাজির হচ্ছি। সো আপনারা বলতে দ্বিধাবোধ করবেন না যে আপনাদের কোন ঘটনাটি আজকের কী রকম লাগলো, আর অবশ্যই কমেন্টের সেকশনে জানাবেন যে কার ঘটনাটি কীরকম লাগলো আজকে। আমরা চেষ্টা করবো এর পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর এপিসোড নিয়ে আসার জন্য। আর এরকম সুন্দর সুন্দর এপিসোড পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের জন্য আমরা প্রতিনিয়তই কিন্তু এরকম বাছাইকৃত ঘটনাগুলো নিয়ে আসতেছি, আর এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর বাছাইকৃত ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আর এর আগে আপনারা যদি আপনাদের কোনো এরকম ভৌতিক রিলেটেড ঘটনা থেকে থাকে তাহলে আমাদের এই চ্যানেলে পাবলিশ মানে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের যদি ঘটনাটি ভালো হয়ে থাকে তাহলে মানে আপনারা আমাদের চ্যানেলে পাবলিশ করার জন্য। সো আজকের মতো এখানেই শেষ করছি, এর পরবর্তীতে আরও নতুন এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ।